আসসালামু আলাইকুম। জটিল সকাল লেকচার 2 এ সবাইকে স্বাগতম। তো আমরা লেকচার 2 তে দেখবো এই 6টা টপিক। আমরা প্রথমে জটিল সংখ্যার সমতা পড়ব, ঠিক আছে? এরপর জ্যামিতিকভাবে কীভাবে জটিল সংখ্যা প্রকাশ করা হয়, তারপর জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট এবং বিভিন্ন ধরনের ফরম্যাট। একটা জটিল সংখ্যা কয়টা ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে? এবং তাদের ফরম্যাটগুলো কীভাবে লেখা লাগে, তারপর কোন ফরম্যাট কিসের জন্য আমরা ব্যবহার করব। এরপর দেখবো আমরা টাইপ 2 এবং টাইপ 3, ঠিক আছে? এবং 2 নাম্বার এবং 3 নাম্বার টাইপের ম্যাথ দেখে কিন্তু আমরা আজকের লেকচার আমরা শেষ করে দিব, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে কিন্তু অনেকগুলো থিওরি বলছিলাম এবং টাইপ 1 কিন্তু আমরা সলভ করেছিলাম। ওকে, আচ্ছা। তো আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে জটিল সংখ্যার সমতা। দুটি জটিল সংখ্যা কখন সমতায় থাকে, ঠিক আছে? ধরো তোমার কাছে দুটো জটিল সংখ্যা আছে। একটা জটিল সংখ্যা হচ্ছে a প্লাস z1 সমান হচ্ছে a প্লাস আইবি, আরেকটা জটিল সংখ্যা হচ্ছে z2 সমান হচ্ছে x প্লাস iy। এখন এই z1 এবং z1 এবং z2 সমতায় থাকলে যদি তারা সমতায় থাকে, ওকে, অথবা সমতায় থাকার শর্ত হচ্ছে এটার বাস্তব অংশ এবং এটার বাস্তব অংশ পরস্পর সমান হবে। তাহলে এটার বাস্তব অংশ হচ্ছে a, এটার বাস্তব অংশ হচ্ছে x, a সমান x হবে, ঠিক আছে? এরপর এটার অবাস্তব অংশ হচ্ছে b, এটার অবাস্তব অংশ হচ্ছে y, b সমান y হবে, ঠিক আছে? তাহলে দুটো জটিল সংখ্যা তখনই সমান হবে যখন তাদের বাস্তব অংশ, একটার বাস্তব অংশ সমান যদি আরেকটার বাস্তব অংশ হয়, এবং একটার অবাস্তব অংশ সমান যদি আরেকটার অবাস্তব অংশ হয়। এইখানে এবং দিতে হবে, ঠিক আছে? এটা এবং এটা একসাথেই হইলেই কিন্তু ওই দুটো জটিল সংখ্যা পরস্পর সমান হবে, ঠিক আছে? তো আমরা আশা করি এটা বুঝছি। এরপর এই এমসিকিউটা আমরা একটু সলভ করি। ঢাকা ইউনিভার্সিটি 16-17 এই এমসিকিউটা আসছে, ঠিক আছে? তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 1 ডিভাইডেড বাই a প্লাস আই, আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে i ডিভাইডেড বাই a মাইনাস আই, ঠিক আছে? এখন ভাই, গত ক্লাসে আমরা কি বলছিলাম যে কোনো কিছু করার জন্য আমাদের প্রথমে তাকে a প্লাস আইবি ফর্মেটে নিতে হবে, ঠিক আছে? তো এই জটিল সংখ্যা এবং এই জটিল সংখ্যা, এই দুটাকে আমরা প্রথমে a প্লাস আইবি ইকুয়ালস টু a প্লাস আইবি এই ফর্মেটে নিয়ে যাব, তখন আমরা কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে এ আই প্লাস আই স্কোয়ার ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করলে এ মাইনাস আই। তাহলে এখানে কত হচ্ছে? আই স্কোয়ার সমান হচ্ছে -1, আর বাকি থাকলো হচ্ছে এ আই, আর এখানে এ মাইনাস আই, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই দুটো জটিল সংখ্যা যেহেতু সমান ভাই, তাহলে কি লেখা যায়? এটার বাস্তব অংশ সমান এটার বাস্তব অংশ লেখা যায়, এবং এটার অবাস্তব অংশ সমান এটার অবাস্তব অংশ লেখা যায়। তাহলে এটার বাস্তব অংশ হচ্ছে -1 এবং এটার বাস্তব অংশ হচ্ছে 1, তাহলে -1 সমান এ লেখা যায়, ঠিক আছে? এটার বাস্তব অংশ হচ্ছে এ। তাহলে আমরা কি লিখতে পারি? -1 সমান এ। আবার তুমি যদি অবাস্তব অংশ সমান যদি অবাস্তব অংশও লিখো, তাহলে সেক্ষেত্রেও এ সমান -1 আসবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার হবে কত? -1, ওকে? আচ্ছা, বুঝলাম। তাহলে এভাবে সমতা ব্যবহার করে কিন্তু আমরা এই এমসিকিউটা সলভ করলাম, ঠিক আছে? এরপরে আমরা আসি হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশে, ঠিক আছে? একটা জটিল সংখ্যাকে কিভাবে জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? আমরা অলরেডি বাস্তব সংখ্যার জ্যামিতিক প্রকাশ জানি, ওকে? এবং এই বাস্তব সংখ্যার জ্যামিতিক প্রকাশের জন্য আমরা একটা অক্ষ ব্যবহার করি, ঠিক আছে? যেটাকে সংখ্যা রেখা বলা হয়। তোমাকে যদি বলা হয় যে একটা বাস্তব সংখ্যাকে তুমি জ্যামিতিকভাবে প্রকাশ করো, ঠিক না? ধরো 5, এই 5কে জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য তুমি জাস্ট একটা প্রথম অক্ষ রেখে নাও, যে অক্ষটার নাম দিছো তুমি অক্ষরেখা, ঠিক আছে? নাম্বার লাইন। তো এখানে 0 থাকে, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, এবং বলো যে এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে কি এই নাম্বারের কারেসপন্ডিং পয়েন্ট, মানে এই নাম্বারের রিলেটেড পয়েন্ট হচ্ছে গিয়ে কি এটাই। অর্থাৎ এই নাম্বারটা এ পয়েন্টে কি করে, সে এ পয়েন্টে বসে, অথবা এই পয়েন্টটাই হচ্ছে এই নাম্বারের পয়েন্ট, ওকে? আচ্ছা, এখন বাস্তব সংখ্যার জন্য এই সংখ্যা রেখাটা ঠিক আছে, বাট আমরা জানি বাস্তব সংখ্যার বাইরেও এক ধরনের সংখ্যা আছে, অবাস্তব সংখ্যা, ঠিক না? যেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ঠিক আছে? এবং এই দুটো সংখ্যা মিলে জটিল সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার জন্য বিজ্ঞানী, এই যে সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান জিন রবার্ট আর্গন চিন্তা করলো যে বাস্তব সংখ্যাকে যেহেতু আমরা একটা
হরাইজন্টাল একটা লাইনে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে অবাস্তব সংখ্যাকে একটা কাজ করি, অবাস্তব সংখ্যাকে আমরা ভার্টিক্যাল লাইনে আমরা কি করি, স্থান দিই। ঠিক আছে, ভার্টিক্যাল লাইনে স্থান দিই, যেখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে i, এটা হচ্ছে i 2i, এটা হচ্ছে 3i, ঠিক আছে, এটা হচ্ছে -i, এটা হচ্ছে -2i, এটা হচ্ছে -3i। এখন তোমাকে যদি বলা হয় যে একটা অবাস্তব সংখ্যা হচ্ছে, ধরো একটা অবাস্তব সংখ্যা হচ্ছে 2i, তাহলে এর কারেসপন্ডিং পয়েন্ট কোনটা ভাই? এর কারেসপন্ডিং পয়েন্ট হচ্ছে গিয়ে কি এটাই, যে এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে কি, এই পয়েন্টটাই হচ্ছে 2i রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অবাস্তব সংখ্যার জ্যামিতিক প্রকাশ। ঠিক আছে, এখন বাস্তব সংখ্যাকে আমরা হরিজন্টাল লাইনে আমরা রিপ্রেজেন্ট করি, এবং অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বারকে আমরা একটা ভার্টিক্যাল লাইনে কিন্তু আমরা কি করি, রিপ্রেজেন্ট করি। এবং একটা জটিল সংখ্যা যখন হয় তখন কিন্তু তার দুটো অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। অর্থাৎ এই দুই ধরনের সংখ্যা নিয়েই কিন্তু জটিল সংখ্যাটা গঠিত, ঠিক না? এই দুই ধরনের সংখ্যা নিয়েই কিন্তু জটিল সংখ্যাটা গঠিত। তাহলে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশে এই দুটো একসাথে থাকবে, ঠিক না? যেহেতু এই দুটো সংখ্যা নিয়েই কিন্তু জটিল সংখ্যা গঠিত। ওকে, তাহলে একটা জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে প্রকাশ করার জন্য আমাদের কয়টা লাইন লাগবে? দুইটা। একটা হচ্ছে আনুভূমিক লাইন বা একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তো জটিল সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা, জটিল সংখ্যার ক্ষেত্রে দুটো লাইন হবে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই যে এটা এবং এটা একসাথে যখন করে দিব তখন আমরা জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারবো। এবং এই যে অক্ষ, এটাকে বলা হয় বাস্তব অক্ষ। ঠিক আছে, আর এই যে অক্ষ, এটাকে বলা হয় অবাস্তব অক্ষ। কোন অক্ষ বলা হয় ভাই? অবাস্তব অক্ষ। এটাকে বলা হয় বাস্তব অক্ষ, এটাকে বলা হয় অবাস্তব অক্ষ। এবং বাস্তব অক্ষের দিকে কোন ধরনের সংখ্যা থাকবে? বাস্তব সংখ্যা থাকবে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এভাবে বাস্তব থাকবে। আর অবাস্তব অক্ষের দিকে কোন ধরনের সংখ্যা থাকবে? i থাকবে, 2i থাকবে, 3i থাকবে, 4i থাকবে, এভাবে থাকবে না? ঠিক না? এখন বলো তো ভাই, একটা জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তব অংশ থাকে, অবাস্তব অংশ থাকে, ঠিক না? আমি যদি বলি তোমাকে যে তুমি 2 + 3i, এটা কোথায় আসলে? এটা এই যে ডায়াগ্রামে অথবা এই গ্রাফে এই সংখ্যাটার অবস্থান কোথায় সেটা তুমি বের করো। ঠিক আছে, এখন এই 2 + 3i দেখো, এইটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে গিয়ে কি অবাস্তব, ঠিক না? এই 2, এই বাস্তব অংশটা এই বাস্তব অংশের দিকে হবে 1 2, ঠিক আছে? বাস্তব হচ্ছে 2 আর অবাস্তব হচ্ছে 3, তাহলে এখানে 3, এখানে 1, এখানে 2, এখানে 3, এই 3i হচ্ছে এখানে। তাহলে এই পয়েন্টটাই হবে গিয়ে কি 2 + 3i, এই পয়েন্টটাই হবে গিয়ে কি 2 + 3i। তাহলে বাস্তব আর অবাস্তব যখন আমরা একসাথে করে দিব তখন সেটা জটিল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা এভাবেই কিন্তু কি করতে পারি, অবস্থান বের করতে পারি এই সংখ্যাগুলোর। ঠিক আছে, তো এই যে চিত্র, এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামকে বলা হয় আর্গন ডায়াগ্রাম। এটাকে কি বলা হয় ভাই? আর্গন্ট। এই যে এই ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে এটাকে বলা হয় আর্গন্ট চিত্র। ঠিক আছে, এটাকে কি বলা হয় ভাই? আর্গন্ট চিত্র। এবং এই আর্গন চিত্রে কোনো একটা জটিল সংখ্যা যে পয়েন্টটা রিপ্রেজেন্ট করে, মানে যে পয়েন্টটা অবস্থান করে, সে পয়েন্টটাকে এই জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু বলা হয়। কি বলা হয় ভাই? প্রতিরূপ বিন্দু। এটাকে কি বলা হয়? 2 + 3i এর প্রতিরূপ বিন্দু। ঠিক আছে, এই পয়েন্টটাই হচ্ছে 2 + 3i এর প্রতিরূপ বিন্দু। বুঝছি, একটুকু বুঝছি। অনেক ক্ষেত্রে দেখো, এই যে 2 + 3i জটিল সংখ্যার এই জ্যামিতিক প্রতিরূপ তোমাকে বের করতে বলতেছে, তাইলে তুমি জাস্ট এরকম দুইটা অক্ষ আঁকবা। এই দুইটা অক্ষ এঁকে এর দুই পরিমাণ যাবা হচ্ছে বাস্তব অক্ষের দিকে, আর 3 পরিমাণ যাবা হচ্ছে অবাস্তব অক্ষের দিকে। যে পয়েন্টে যাবা সেটাই হচ্ছে 2 + 3i এর জ্যামিতিক প্রতিরূপ। ঠিক আছে, অথবা প্রতিরূপী বিন্দু। ওকে, আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। ওকে, এখন এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে বোঝার। সেটা হচ্ছে ধরো এই 2 + 3i,
এটাকে আমি আরেকটু লম্বা করি। এখানে ধরো -i, এখানে -2i, এখানে -3i, এখানে -4i, এখানে -5i। ঠিক আছে, তোমাকে বললাম 2 + 3i। ঠিক আছে, এটার প্রতিরূপ বিন্দু বের করো। তাহলে তুমি 2 গড় বাস্তবকের দিকে যাবা আর 3 গড় অবাস্তবকের দিকে যাবা, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে 2 + 3i এর প্রতিরূপ বিন্দু। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, 2 + 3i হচ্ছে একটা জটিল সংখ্যা। ঠিক আছে, এখন এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কত? 2 - 3i না? এখন 2 - 3i এর প্রতিরূপ বিন্দু কোথায় হবে? 2 - 3i, এটার অনুবন্ধী জটিল হচ্ছে 2 - 3i, 2 - 3i। এখন দেখো তো, এই যে 2 - 3i, এটাকে তুমি এই চিত্রে, এই আঁকন চিত্রে তুমি যদি বসাও, তাহলে কোথায় হবে? 2 পরিমাণ বাস্তবের দিকে আর 3 পরিমাণ অবাস্তবের নিচের দিকে, অবাস্তবের বিপরীত দিকে। এটা হচ্ছে অবাস্তবের দিক আর এটা হচ্ছে অবাস্তবের বিপরীত দিক, মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ওয়াই অক্ষের উপরে পজিটিভ হয়, নিচে নেগেটিভ হয়। এক্স অক্ষের ডানে পজিটিভ হয়, বামে নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে 2 - 3i হচ্ছে 2 পরিমাণ এদিকে, 1 2 3, 3 পরিমাণ হচ্ছে নিচে। তাহলে এটাই হচ্ছে মেনলি 2 - 3i। এটাই হচ্ছে মেনলি কত ভাই? এটাই হচ্ছে মেনলি 2 - 3i। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 + 3i, এটা হচ্ছে 2 - 3i। এখন দেখো, একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, এই জটিল সংখ্যাটার পয়েন্ট হচ্ছে এটা, এই জটিল সংখ্যাটার পয়েন্ট হচ্ছে এটা, এবং এই পয়েন্ট এর সাপেক্ষে এই পয়েন্টটা প্রতিবিম্ব না, একটা পয়েন্টের সাপেক্ষে একটা পয়েন্ট প্রতিবিম্ব না। তুমি যদি বাস্তব অক্ষকে যদি একটা দর্পণ চিন্তা করো, ঠিক আছে, তার মানে একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা সবসময় সবসময় বাস্তব অক্ষের সাপেক্ষে কি হবে? প্রতিবিম্ব হবে। ঠিক আছে, লিখে রাখতে পারো, একটি জটিল সংখ্যা, একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী জটিল সংখ্যা বাস্তব অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, সাপেক্ষে প্রতিবিম্ব। ঠিক আছে, একটা আরেকটার ইমেজ। ঠিক আছে, বাস্তব অক্ষের রেসপেক্টে হচ্ছে একটা আরেকটার ইমেজ। আমরা কনজুগেট পড়ছি না, আমরা অনুবন্ধী পড়ছি না, তো অনুবন্ধীর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ব্যাখ্যা হচ্ছে এটাই, যে একটা জটিল সংখ্যার অনুবন্ধী মানে বোঝায় যে ওই জটিল সংখ্যার বাস্তব অক্ষের সাপেক্ষে ইমেজ, প্রতিবিম্ব। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ মোটামুটি আমরা পড়ে ফেলছি। ওকে, এবার আমরা আরেকটু এই জটিল সংখ্যার জ্যামিতিকে আমরা আরেকটু ইলাবোরেট করি। ওকে, আমি একটু দেখি সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, আমরা বুঝছি এবার যে একটা জটিল সংখ্যাকে একটা চিত্রে স্থান দেওয়া হয়, যে চিত্রে হচ্ছে বাস্তব অক্ষ থাকে এবং অবাস্তব অক্ষ থাকে। ঠিক আছে, এবং বাস্তব অক্ষের দিকে গিয়ে এবং অবাস্তব অক্ষের দিকে গিয়ে, ঠিক আছে, ওই জটিল সংখ্যার ওই বিন্দুটাতে, ওই প্রতিরূপ বিন্দুটাতে যেতে হয়। ওকে, এখন এই জিনিসটা আমরা আরেকটা জিনিসের সাথে রিলেট করতে পারি, সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কিন্তু সরল রেখায় কিন্তু পড়ে আসছি। ঠিক আছে, যখন এক্স ওয়াই অর্থাৎ দুইটা অক্ষ থাকে এবং ওই দুটো অক্ষের চারটা যখন চতুর্ভাগ থাকে এবং যে কোনো চতুর্ভাগের যে কোনো একটা বিন্দুর কিন্তু বেশ কিছু পরিচয় থাকে। ঠিক আছে, ওই বিন্দুটা এক্স এর ভ্যালু কত, ওই বিন্দুটার ওয়াই এর ভ্যালু কত, তারপর হচ্ছে ওই বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব কত। ঠিক আছে, যেটাকে আমরা মডুলাস বলি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? মডুলাস বলি। তো জটিল সংখ্যাকে যেহেতু সেভাবেই কিন্তু স্থান দেওয়া হচ্ছে একটা চিত্রে, তো এবং ওই জটিল সংখ্যা কিন্তু ওই চিত্রের অনেকগুলো বিন্দুর মধ্যে একটা বিন্দু, প্রত্যেকটা জটিল সংখ্যা এক একটা বিন্দুকে যেহেতু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, প্রত্যেকটা জটিল সংখ্যা যেহেতু এক একটা প্রতিরূপী বিন্দু আছে, তাহলে ওই বিন্দুগুলোরও এরকম মডুলাস থাকবে, আর্গুমেন্ট থাকবে, যেখানে আমরা যেটা সরল রেখায় পড়ে আসছি। ঠিক না? ওকে, তো সেই মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বোঝার চেষ্টা করবো। অর্থাৎ একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে, ঠিক আছে, এই জটিল সংখ্যা যে প্রতিরূপী বিন্দু রিপ্রেজেন্ট করে সেই বিন্দুটার মডুলাস কত, আর্গুমেন্ট কত, সেগুলো আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে,
তো এটা কিন্তু আমরা সরলরেখা থেকেই কিন্তু পড়ে আসছি, ঠিক আছে। এটা বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে গিয়ে কি ভাই, এটা হচ্ছে অবাস্তব অক্ষ। একটা বাস্তব অক্ষ, একটা হচ্ছে অবাস্তব অক্ষ, ওকে। এবং এখানে কিন্তু 4টা চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে গিয়ে কত ভাই, চতুর্থ, ঠিক আছে। একটা জটিল বিন্দু ধরো জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। এখন দেখো এক্সও যদি পজিটিভ হয়, ওয়াইও যদি পজিটিভ হয়, তাহলে এই জটিল সংখ্যাটার অবস্থান হবে এখানে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 হইলে এটার অবস্থান হবে কোথায়, এখানে, ওকে। জাস্ট র্যান্ডমলি যে কোনো একটা বিন্দু ধরো জেড সমান এক্স প্লাস আই ওয়াই, ওকে। এখন এই বিন্দুটার মডুলাস মানে কি ভাই, মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটাকেই মডুলাস বলা হয়, অথবা ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। যারা ফিজিক্স পড়েছো, ঠিক না, ভেক্টর চ্যাপ্টারটা, মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু দূরত্বকে কি বলা হয়, ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, অথবা অবস্থান ভেক্টর বলা হয়, ওকে। তো এটাকে কি বলা হয়, এটাকে এই জটিল সংখ্যার মডুলাস বলা হয়। এবং এই মডুলাসকে অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এভাবেও লেখা হয় যে মডুলাস, ওকে, অথবা মড অফ জেড বলা হয়, ঠিক আছে, অথবা আর দেওয়া হয়, অথবা জেডকে দুই পাশে মডুলাস দেওয়া হয়, অথবা এভিএস অফ অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড বলা হয়, ঠিক আছে। যে কোনো কিছু দিয়ে তুমি মডুলাসকে প্রকাশ করতে পারবা, ঠিক আছে। ধরি আমরা আর দিয়ে প্রকাশ করি এখানে, ঠিক আছে। আর হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস, এটা ধরো এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটা হচ্ছে গিয়ে কত ভাই, এক্স প্লাস আই ওয়াই, ওকে। তাহলে আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট হচ্ছে এই পয়েন্টটা, মানে এই জটিল বিন্দুটার যে ব্যাসার্ধ ভেক্টরটা আছে, ঠিক আছে, অথবা যে দূরত্বটা আছে, সেটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটাই হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। তো আর্গুমেন্টকে নর্মালি আর্গুমেন্টও লেখা হয়, অথবা টিটাও বলা হয়, ঠিক আছে, অথবা এ আর জি অফ জেডও বলা হয়, ঠিক আছে। এই তিনটা থেকে যে কোনো একটা কিছু দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারবা, তো আমরা নর্মালি থিটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এই আর এবং থিটা বের করার কিন্তু সূত্র তোমার সরলরেখায় কিন্তু পড়েছ, ঠিক আছে, সরলরেখায় কিন্তু পড়ে আসছো যে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এখানে মডুলাস বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে আমরা আর বলি, অথবা মডুলাস অফ জেড বলি, যে কোনো কিছু বলতে পারি আমরা। মডুলাস অফ জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। আর আর্গুমেন্ট বের করার যে সূত্র, এটা হচ্ছে ট্যান ইনভার্স মড অফ ওয়াই ওভার এক্স, ঠিক আছে। এই দুটা ফর্মুলা দিয়েই কিন্তু কি বের করা হয় ভাই, মডুলাস এবং আর্গুমেন্ট বের করা হয় প্রথম চতুর্ভাগের জন্য। একটা জটিল সংখ্যার বাস্তব অংশও যদি ধনাত্মক হয়, অবাস্তব অংশও যদি ধনাত্মক হয়, তাহলে সে কিন্তু প্রথম চতুর্ভাগে থাকে, এবং প্রথম চতুর্ভাগে থাকলে মডুলাস বের করার সূত্র হচ্ছে এটা, আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে এটা। এবং তোমরা সরলরেখায় কিন্তু পড়ছো, মনে করার ট্রাই করো সরলরেখায় কি বলছো, এই যে এই মডুলাস অফ জেডটা, অর্থাৎ একটা পয়েন্টের মূল বিন্দু থেকে দূরত্ব, এটা সবসময় প্রত্যেকটা চতুর্ভাগের ক্ষেত্রে সেম হয়, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কোনো একটা পয়েন্ট যদি এখানেও থাকে, তাহলে সেক্ষেত্রে মডুলাস অফ জেড কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং দ্বিতীয় চতুর্ভাগে কখন হয়, যখন এই এক্সটা নেগেটিভ হয়, ওয়াইটা পজিটিভ হয়, তখন একটা জটিল বিন্দু কোথায় থাকে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, ঠিক আছে। এবং আর্গুমেন্ট বের করার যে ফর্মুলা, থিটা বের করার যে ফর্মুলা, ঠিক আছে, থিটা বের করার যে ফর্মুলা, সেটা কি ছিল দ্বিতীয় চতুর্ভাগের জন্য, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ওভার এক্স, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট বের করার ফর্মুলা। তৃতীয় চতুর্ভাগে আমরা যদি আসি, এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিরকম হয় ভাই, মনে আছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিরকম হয়, তৃতীয় চতুর্ভাগে এই এক্সটাও নেগেটিভ হয়, এই ওয়াইটাও নেগেটিভ হয়, ঠিক আছে। এবং এই তৃতীয় চতুর্ভাগে দেখো এই মডুলাসটা হচ্ছে তাও সেম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট আর্গুমেন্টে আমরা সরল রেখায় পড়েছিলাম কি, আমরা চাইলে 5 প্লাস
tan ইনভার্স y ওভার x দিতে পারি, অথবা -5 প্লাস tan ইনভার্স y ওভার x দিতে পারি। এখন দেখো তুমি যদি আর্গুমেন্টটা যদি 5 প্লাস, ধরো এখানে জটিল সংখ্যা আছে, ঠিক না? তুমি যদি আর্গুমেন্টটা 5 প্লাস tan ইনভার্স y ওভার x দিয়ে দাও, তো তোমার এইটাই কোণ হচ্ছে, ঠিক না? আর তুমি যদি -5 প্লাস tan ইনভার্স y ডিভাইড বাই x দিয়ে দাও, তাহলে এটাই তোমার কোণ হচ্ছে। এখন জটিল সংখ্যার আর্গুমেন্টে সবসময় ছোট কোণটাই কনসিডার করা হয়। জটিল সংখ্যার আর্গুমেন্টে সবসময় ছোট কোণটাই কনসিডার করা হয়। তাহলে এখানে ছোট কোণ কোনটা? এটা নাকি ভাই এটা? এই নিচেরটা। এবং নিচেরটার জন্য আমরা কোন ধরনের ফর্মুলা জানতাম? থিটা সমান -5 প্লাস tan ইনভার্স y ওভার x। ঠিক আছে, বুঝছি? তাহলে এটাই হচ্ছে গিয়ে কি ভাই? এটাই হচ্ছে তৃতীয় চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্টের ফর্মুলা। আর চতুর্থ চতুর্ভাগে যদি একটা পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে x গ্রেটার দেন 0 হয় এবং y লেস দেন অবাস্তব অংশ ঋণাত্মক হয়। তাহলে সেক্ষেত্রে সেম মডুলাস বের করার সূত্র ভাই রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার অবাস্তব অংশ হোল স্কোয়ার। আর আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে জাস্ট মাইনাস tan ইনভার্স y ওভার x। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট বের করার সূত্র। আশা করি এই চারটা বিষয়, এই চারটা কোয়াড্রেন্টে মডুলাস আর্গুমেন্ট কীভাবে বের করে এইগুলো আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, এখানে আমরা প্রমাণে খুব একটা বেশি ফোকাস করতেছি না, এগুলো বের করা যায় যেহেতু আমরা সরল রেখায় এইসব পড়ে আসছি। ঠিক আছে, যেহেতু আমরা সরল রেখায় এইসব কিছু পড়ে আসছি, তো সেজন্য আমরা প্রমাণে খুব একটা এখানে জোর দিচ্ছি না, জাস্ট এইগুলোই মনে রাখবো। ঠিক আছে, একটা বিষয় মনে রাখবো, ওটার মডুলাস আর্গুমেন্ট আর এখানে মডুলাস আর্গুমেন্ট সেম। ঠিক আছে, জাস্ট একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে এই থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা 5+ দিয়ে আসবো না, আমরা সবসময় ছোট কোণ দিয়ে এই কোয়াড্রেন্টে আসার চেষ্টা করব। এবং এই ছোট কোণ দিয়ে যদি আসি, তাহলে -5 প্লাস tan ইনভার্স y ওভার x দিতে হবে। ঠিক আছে, বুঝছি? তাইলে বুঝছি মডুলাস আর্গুমেন্টের ব্যাপারটা, বুঝছি। ওকে, এখন যেহেতু একটা জটিল সংখ্যাকে তুমি এইভাবে একটা চিত্রে যেহেতু তুমি স্থান দিচ্ছ, তাহলে তার অবশ্যই একটা পোলার ফরম্যাট থাকবে। দেখো তুমি মডুলাস আর্গুমেন্ট যে বের করছো, এটা মেইনলি তুমি এই পোলার ফরম্যাটটা ডেভেলপ করার জন্যই বের করছো। ঠিক আছে, আর এবং এটা আমরা কেন ব্যবহার করি? কারণ আমরা জানি এক্স আর ওয়াই যেই সিস্টেমে, যেই কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, সেটাকে বলা হয় কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবং এক্স ওয়াই তোমাকে যদি বলা হয় z ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, z ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এই যে ফরম্যাট, এই জটিল সংখ্যার এই ফরম্যাটকে বলা হয় অ্যালজেব্রিক ফরম্যাট বলা হয়, অ্যালজেব্রিক ফরম্যাট। ঠিক আছে, অথবা এটাকে কার্তেশিয়ান ফরম্যাট বলা হয় যখন তুমি একটা জটিল সংখ্যাকে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই দিয়ে প্রকাশ করবা। ঠিক আছে, আর যখন তুমি আর এবং তেটাতে নিয়ে যাবা, তখন সেটাকে বলা হয় পোলার ফরম্যাট। কারণ আর তেটা যেখানেই আছে সেখানেই আমরা সেটাকে কি বলি? পোলার বলি। পোলার মানেই হচ্ছে কোনো একটা পয়েন্টকে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব এবং এই দূরত্বের কোন ফরম্যাটে প্রকাশ করা হয়। ঠিক আছে, পোলার ফরম্যাটে। ওকে, তাহলে এটাকে যখন তুমি পোলার ফরম্যাটে নিবা, তখন কত হবে? z ইকুয়ালস টু x কে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা ওই যে সরল রেখার ক্ষেত্রে যেহেতু মিল আছে, তাহলে সেহেতু এই x কে আমরা r cos থিটা এবং এই y কে আমরা r sin থিটা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে r cos থিটা প্লাস r i sin থিটা। এখন যখন তুমি এখান থেকে r কমন নিয়ে নিবা, তখন কি থাকবে ভাই? cos থিটা প্লাস i sin থিটা। এবং এই জটিল সংখ্যার এই যে প্রকাশ, দেখো এটাকে কি বলা হয় ভাই? এটাকে কি বলা হয়? এটাকে অ্যালজেব্রিক ফরম্যাট বলা হয়। আর এই যে এটাকে বলা হয় পোলার ফরম্যাট। কি বলা হয় ভাই? পোলার ফরম্যাট। যখন আমি একটা জটিল বিন্দুকে যখন r cos থিটা প্লাস i sin থিটা দিয়ে যখন আমি প্রকাশ করব, তখন এটাকে বলা হয় পোলার ফরম্যাট, পোলার প্রকাশ, পোলার ফরম্যাট অফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বারের পোলার আকার হচ্ছে r cos থিটা r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, তো এটা দিয়ে এই যে একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা হচ্ছে বুয়েট 16-17 আসছে যে 1 + 2y ডিভাইড বাই 1 - 3i কে r cos থিটা প্লাস i sin থিটা আকারে প্রকাশ করো। অর্থাৎ তোমাকে পোলার ফরম্যাটে প্রকাশ করতে হবে। এখন দেখো তুমি এই সংখ্যাটাকে এই ফরম্যাটে প্রকাশ করার জন্য তোমার কি লাগবে ভাই? এখানে আর লাগবে এবং কি লাগবে? এখানে থিটা লাগবে। তো একটা জটিল সংখ্যাকে যখন তুমি পোলার ফরম্যাটে প্রকাশ করবা,
তখন প্রথমে তার মডুলাস এবং আর্গুমেন্ট বের করে নিবা, ঠিক আছে? মডুলাস এবং আর্গুমেন্ট বের করে নিবা, এরপর তাকে তুমি পোলার ফর্মে এক্সপ্রেস করবা জাস্ট, ঠিক আছে? তো এটাকে যদি আমরা করি তাহলে দেখো ভাই কিভাবে করবা। 1+2y 1 - 3y। গত লেকচারে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা জটিল সংখ্যার যখন বিভিন্ন প্রপার্টিস আমরা বের করার চেষ্টা করব, অথবা তাকে নিয়ে যখন আমরা বিভিন্ন দিকে কাজ করব, তখন সেই জটিল সংখ্যাকে আমরা চেষ্টা করব a+ib ফর্মেটে নেওয়ার জন্য। সে যেভাবেই থাকুক, আমরা তাকে প্রথমে a+ib ফর্মেটে নিয়ে যাব, তারপর তার যেটা তাকে যেখানে ব্যবহার করা লাগে সেখানে আমরা ব্যবহার করব। ওকে, তো এই প্রবলেমটা কাইন্ড অফ এইভাবেই করবো আমরা। 1+2y ডিভাইডেড বাই 1 - 3y, এটাকে প্রথমে আমরা a+ib ফর্মেটে নিয়ে যাব। এখন এটাকে যদি আমরা a+ib ফর্মেটে নিয়ে যাই, দেখো এটাকে যদি আমরা a+ib ফর্মেটে নিয়ে যাই, যে 1+2y আছে, তো নিচে 1 - 3y আছে, এটাকে a+ib ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে ভাই? এর নিচের অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে। 1 - 3y আছে, এই 1+3y দিয়ে গুণ করা লাগবে। তাহলে উপরে কত আছে? 1+2y, এটার 1+3i দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে? এখন তুমি নিচে এটা গুণ করে 1 - 3i হোল স্কোয়ার আর 1+5i আর -6 হবে, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, ঠিক আছে? আর নিচে হবে 10 আর উপরে হবে কত? উপরে হবে -5 + 5। এটাকে যদি আমরা ফার্দার যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, আংশিক ভগ্নাংশ করলে কত হবে? 1/2y, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইনলি জটিল সংখ্যা, সেটার পোলার ফরম্যাটে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করতে পারি না? এটা যদি একটা z হয়, এটা যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এটার মডুলাস কত হবে ভাই? মডুলাস হবে √, এই -1কে হোল স্কোয়ার করলে 1/4, এই 1/2 কে হোল স্কোয়ার করলে 1/4, তাহলে কত থাকে? এটাকে করলে তোমার √2/4 1/√2 থাকে, ঠিক আছে? আর তেটা বের করলে এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে মাইনাস প্লাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কীরকম হয়? 5 - tan ইনভার্স মোড অফ y/x, অর্থাৎ অবাস্তব হচ্ছে উপরে, বাস্তব হচ্ছে নিচে, হাফ মাইনাস হাফ, কাটাকাটি করলে 5 - tan ইনভার্স, কাটাকাটি করলে -1 হবে, -1টা মডুলাসে চিপাই পরে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। তো +1 মানে আমরা কত জানি? 5/4, অর্থাৎ tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 5/4, 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 5 - 5/4, তাহলে 3π ডিভাইডেড বাই কত ভাই? 4, এটাই হচ্ছে থেটা। এখন এই জটিল সংখ্যাকে পোলার ফরম্যাটে নেওয়ার জন্য দেখো 1+2y ডিভাইডেড বাই 1 - 3i। এই জটিল সংখ্যা যেহেতু মডুলাস হচ্ছে এটা আর আর্গুমেন্ট হচ্ছে যেহেতু এটা, তাহলে প্রথমে মডুলাসটা লিখবো, এরপর cos থেটা মানে হচ্ছে আর্গুমেন্ট প্লাস i sin থেটা মানে হচ্ছে আবারও আর্গুমেন্ট, ঠিক আছে? এটাই হচ্ছে এই জটিল সংখ্যার পোলার আকারে প্রকাশ, বুঝছি? তাহলে এটা জটিল সংখ্যা যেভাবেই দেওয়া থাকুক, আমরা কি করব? আমরা তার মডুলাস বের করব, আর্গুমেন্ট বের করব, এরপরে জাস্ট আর cos θ প্লাস i sin θ এটা অ্যাপ্লাই করে দিলে কিন্তু তার পোলার ফরম্যাট তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বুঝছি তাইলে? ওকে, এখন এই মডুলাস আর্গুমেন্টের বেশ কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে? আমরা এই প্রপার্টিজগুলো একটু দেখার চেষ্টা করব। এই প্রপার্টিজগুলো অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে এই প্রপার্টিজগুলো। কিছু বৈশিষ্ট্য আছে মডুলাস আর্গুমেন্ট, ঠিক আছে? এটা লিখো ভাই, প্রপার্টিজ অফ মডুলাসের প্রপার্টিজ লিখো। সেটা হচ্ছে যখন দুটো জটিল সংখ্যা যখন z1 প্লাস z2 থাকবে, ঠিক আছে? তাহলে দুটো জটিল সংখ্যার যোগফলে যখন মডুলাস থাকবে, তখন তুমি চাইলে আলাদা আলাদা মডুলাস বের করে যোগ করে দিতে পারো, সেম আসবে, ঠিক আছে? এর আবার গুণে থাকলেও সেম, z1 z2 এবং তার মডুলাস থাকলে z1 এর মডুলাস z2 এর মডুলাস, এটা বিয়োগে থাকলেও কিন্তু সেম, ঠিক আছে? আবার এখানে যোগ বিয়োগ দিই, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রপার্টিস, এটা হচ্ছে আরেকটা প্রপার্টিস হচ্ছে ওই যে ভাগে থাকলে, যদি দুটো জটিল সংখ্যার ভাগ করে মডুলাস বের করো, তাহলে ওই মডুলাসটা আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করে যেটা আসবে সেটা সমান হবে,
ঠিক আছে? তো এই তিনটা প্রপার্টিস হচ্ছে জটিল সংখ্যার মডুলাসের প্রপার্টিস। ফর এক্সাম্পল এটাকে এই যে 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i, এটাকে তুমি a + ib ফরম্যাটে না নিয়েও কিন্তু তুমি মডুলাস বের করতে পারবা চাইলে। কিভাবে? এই দুটো জটিল সংখ্যার মডুলাস হচ্ছে এটার মডুলাস ডিভাইডেড বাই এটার মডুলাস। ঠিক আছে? আমরা অলরেডি যে এই প্রপার্টিসটা ব্যবহার করছি, যে দুটো জটিল সংখ্যা ভাগে আছে তাদের মডুলাস সমান হচ্ছে আলাদা আলাদা মডুলাসের ভাগফল। ঠিক আছে? এখন তুমি দেখো এটার মডুলাস কত? √1 + 4। এটার মডুলাস কত? √1 কত? 1 + 9। ঠিক আছে? বাস্তব অংশ হোল স্কয়ার, অবাস্তব অংশ হোল স্কয়ার, বাস্তব অংশ অবাস্তব অংশ হোল স্কয়ার। তাহলে কত হয় এখানে? √5 √10, কাটাকাটি করলে 1/√2। ঠিক আছে? তাহলে দেখছো আগের মতো আসছে না? হ্যাঁ। তাহলে এই প্রপার্টিসটা ব্যবহার করেই কিন্তু আমরা জটিল সংখ্যাকে a + ib ফরম্যাটে না নিয়েও কিন্তু কি করে ফেললাম, আমরা মডুলাস বের করে ফেলতে পারছি। ঠিক আছে? আবার আর্গুমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু প্রপার্টিস আছে। ঠিক আছে? লিখো এখানে প্রপার্টিস অফ আর্গুমেন্ট, বৈশিষ্ট্য অফ আর্গুমেন্ট। ঠিক আছে? প্রপার্টিস অফ আর্গুমেন্ট, এটা হচ্ছে দুটো জটিল সংখ্যার আর্গুমেন্টের গুণফল। দুটো জটিল সংখ্যা গুণ করে আর্গুমেন্ট বের করলে যেটা আসবে, ঠিক আছে, তাদের আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করলে সেটা আসবে। ওই যে লগের মতো, দেখো চিন্তা করো তো, যে গুণ করে লগ বের করলে যা আসে আলাদা আলাদা লগ বের করে যোগ করলে কিন্তু তা আসে, মানে গুণটা যোগ হয়। ঠিক আর্গুমেন্টেরও মতো, আর্গুমেন্টেও এরকম একটা প্রপার্টিস হচ্ছে যে তুমি যদি গুণ করে আর্গুমেন্ট বের করো তাহলে যেটা আসবে আর্গুমেন্ট বের করে যোগ করলেও ঠিক সেম আসবে। ঠিক আছে? আবার ওই ভাগ করে আর্গুমেন্ট বের করলে z1 z2, ঠিক আছে, এটার আর্গুমেন্ট বের করলে যেটা আসবে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে বিয়োগ করলেও সেম আসবে। জাস্ট এই দুইটা প্রপার্টিস মনে রাখবা। ঠিক আছে? বুঝছো? তাহলে মডুলাসের এই তিনটা প্রপার্টিস আর আর্গুমেন্টের এই দুইটা প্রপার্টিস। ঠিক আছে? এটা মনে রাখলেই মোটামুটি আমরা করতে পারবো। যেমন ধরো এই জটিল সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, এখানে দুইটা জটিল সংখ্যা ছিল না, 1 + 2i 1 - 3i। ঠিক আছে? এদের আর্গুমেন্ট যদি বের করি তাহলে দেখো তো এদের আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট কত হবে ভাই? এটার আর্গুমেন্ট হবে, প্রথমটার আর্গুমেন্ট অফ 1 + 3i মাইনাস আর্গুমেন্ট অফ 1 - 3i। তাহলে এই যে 1 + 3i এর আর্গুমেন্ট কত? tan ইনভার্স 3/1 মাইনাস এটার আর্গুমেন্ট কত ভাই? কোন চতুর্ভাগে? প্লাস মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে 5 মাইনাস tan ইনভার্স 3/1। ঠিক আছে? এখানে মাইনাস হবে, ঠিক আছে, মডুলাস হবে এখানে। তাহলে এখানে tan ইনভার্স 3 মাইনাস 5 প্লাস মাইনাস, আচ্ছা জাস্ট এটা মাইনাস এটা হবে, সরি টু সে, প্লাস মাইনাস এটা তো থার্ড কোয়াড্রেন্ট, ঠিক না? ফোর্থ কোয়াড্রেন্ট জাস্ট এটাই হবে। তাহলে এখানে আমরা এটাকে ভুল লিখছি, এটা তো 1 + 2i হবে। ঠিক আছে? তাহলে 2/1 হবে। ওকে, এবার ঠিক আছে সব কিছু, এখানে 2 হবে আর এখানে প্লাস tan ইনভার্স, এখানে এই -3টা মডুলাসে চিপাই পড়ে +3 হয়ে যাবে। ঠিক আছে? এখন এখান থেকে আমরা কিভাবে 3/5 আমাদের আগের প্রবলেমে 3/4 আসছিল না আর্গুমেন্টটা, কিভাবে 3/4 নিয়ে আসবো সেটার জন্য আমাদের ইনভার্স ত্রিকোণমিতির একটা ফর্মুলা জানা লাগবে। তোমরা যদি ইনভার্স ত্রিকোণমিতি যদি না পড়ে থাকো তাহলে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, যে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y থাকে তাহলে এটাকে আমরা চাইলে tan ইনভার্স x + y 1 - xy লিখতে পারি। ঠিক আছে? ঠিক আছে? তো সিমিলারলি এটাকে
টেন ইনভার্স 2 প্লাস 3 1 মাইনাস 2 ইন্টু 3 এটা লিখতে পারি। ওকে, তো এটা কত হবে? কত হবে ভাই এটা? এটা হবে 2 প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 2 ইন্টু 3। 2 প্লাস 3 মানে হচ্ছে টেন ইনভার্স 5 ডিভাইডেড বাই মাইনাস 5, ক্যান্সেল করলে কোথাও ভুল হচ্ছে, মনে হচ্ছে তো ভুল হচ্ছে। টেন ইনভার্স মাইনাস 1 তো আসতেছে, টেন ইনভার্স মাইনাস 1, টেন ইনভার্স মাইনাস 1 minus 3 plus 3 1 plus 2y 1 minus 2y argument of z1 z2 এটা আর্গুমেন্ট হচ্ছে 2 ডিভাইড বাই 1 আর এটা হচ্ছে প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস টেন ইনভার্স এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, টেন ইনভার্স 3 হয়ে গেল। সব কিছু ঠিক আছে। ও হ্যাঁ মিলছে তো, তাহলে এটাই হচ্ছে এটাই হচ্ছে 3 ডিভাইড বাই 4 আর কি। 135 ডিগ্রি ভ্যালু মাইনাস 1 না, ঠিক আছে। 3 ডিভাইড বাই কত আসছে? 4 আসছে। তাহলে বুঝছি আমরা, তাহলে আগের আর্গুমেন্ট আর এ আর্গুমেন্ট সেম আসছে। হ্যাঁ, তা আমরা আগে এ প্লাস আই বি ফর্মেটে নিয়ে আর্গুমেন্ট বের করছি, আর এখানে আমরা আর্গুমেন্টের প্রপার্টিস বের করছি। প্রপার্টিস মানে এ প্লাস আই বি ফর্মেটে না নিয়ে কিন্তু আমরা আর্গুমেন্ট বের করছি, ঠিক আছে। তো এই দুইভাবেই কিন্তু তুমি চাইলে প্রপার্টিস ব্যবহার করে মডুলাস আর্গুমেন্ট বের করতে পারো। তবে আমি রিকমেন্ড করি যে তুমি যেহেতু দুটাই বের করতে হবে, মডুলাস আর্গুমেন্ট দুটাই বের করতে হবে, এই জন্য তুমি এ প্লাস আই বি ফর্মেটে নিয়ে গিয়ে তারপর তার মডুলাস আর্গুমেন্ট বের করো, ঠিক আছে। জাস্ট এটা দেখাইলাম হচ্ছে প্রপার্টিসগুলো বোঝানোর জন্য যে এই প্রপার্টিস আমরা কোথায় কাজে লাগাবো আসলে, ঠিক আছে। ও বুঝছি, তাইলে একটু পর্যন্ত বুঝছি। হ্যাঁ, এরপরে যে প্রবলেমটা সেটা দেখো অয়লারের ফরম্যাট, ঠিক আছে। অয়লার্স ফরম্যাট, তো এই ফরম্যাটটা অনেক ক্ষেত্রে এখানে একটা ভুল দেওয়া আছে। এইখানে ওয়েট, আমি একটু এটা কারেকশন করি। সেটা হচ্ছে এখানে সেম জিনিস, এখানে একটা আর হবে, আর এইখানে এইখানে এটা হবে না, ঠিক আছে। ওকে, হ্যাঁ এবার বিষয়টা ঠিক আছে। আসছে আসছে নাই, ওকে নো প্রবলেম। ওকে ঠিক আছে, ওকে এবার ঠিক আছে। কি বলছিলাম, সেটা হচ্ছে অয়লার ফর্মুলা, ঠিক আছে। অয়লারের যে একটা ফর্মুলা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস আই সাইন থেটা। ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়ালস টু কস থেটা প্লাস আই সাইন থেটা, ঠিক আছে। এটা আমরা একটু প্রুফ করার চেষ্টা করবো যে কস থেটা আর আই সাইন থেটাকে একসাথে যোগ করলে ই টু দি পাওয়ার আই থেটা কিভাবে লেখা যায়, ঠিক আছে। আমরা কস থেটার আমরা সিরিজ জানি, মানে কিভাবে তাকে এক্সপান্ড করতে হয়, ঠিক আছে। আমরা এটা পড়ছিলাম হচ্ছে যখন আমরা ক্যালকুলাস শুরু করছিলাম, লিমিটে আমরা এগুলো ব্যবহার করছিলাম না। হ্যাঁ, যে দ্বারা ব্যবহার করে লিমিট বের করছিলাম না আমরা, যেখানে আমরা কস থেটাকে এক্সপান্ড করছি, সাইন থেটাকে এক্সপান্ড করছি, তারপর ই টু দি পাওয়ার এক্সকে এক্সপান্ড করছি, ঠিক না। ওকে, তাহলে ওই সিরিজগুলো কি ছিল, যে কস থিটা সিরিজ কি ছিল ভাই? সাইন থিটার সিরিজ ছিল এটা না, কস থিটা সাইন থিটার সিরিজ হচ্ছে এটা। সাইন থিটার সিরিজ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই
ফোর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল। আমার যদি ভুল না হয় তাহলে এটাই হচ্ছে সিরিজ। আমি একটু দেখি, এটা মনে নাই, মনে হচ্ছে ভুলে গেছি, একটু কনফিউজিং লাগতেছে, একটু দেখি। ওকে, ও সিরিজটা তো এখানে লেখা ছিল মনে হয়, cos থিটা sin থিটা, এদের সিরিজ sin x x মাইনাস এক্স কিউব 3 5, এটা হচ্ছে কজের, এটা হচ্ছে কজের, ঠিক আছে। এটা হচ্ছে cos থিটার সিরিজ। ওকে, এটা হচ্ছে cos থিটার সিরিজ। আর sin থিটার সিরিজ হচ্ছে এটা x মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে sin থিটার সিরিজ, ঠিক আছে। ওকে, এখন তুমি যদি এখানে এই সাইন থিটাকে যদি তুমি আই গুণ করে দাও, দেখো আই sin থিটা, ঠিক আছে, সব জায়গায় কিন্তু কি থাকবে, সব জায়গায় কিন্তু আই থাকবে না। সব জায়গায় যদি আই থাকে তাহলে দেখো এক্স আই মাইনাস আই এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আই এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মাইনাস এভাবে লেখা যায়। এখন এই এক্স আইকে এক্স আই রাখো, ঠিক আছে, মাইনাস এটাকে এভাবে লেখা যায়, দেখো প্লাস আই এক্স হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কেন? কারণ এই আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, এই মাইনাস আই সামনে বসলে মাইনাস আই এক্স হয়ে যাবে, ঠিক আছে, মানে এই মাইনাস আইকেই কিন্তু আমরা আই কিউব করলাম এটা, এবং এটা প্লাস করলাম। ঠিক সিমিলার ওয়েতে এই আই টু দি পাওয়ার 5 এটাই মানে হচ্ছে প্লাস আই, এই জন্য পুরোটার উপর 5 দিতে পারি, ঠিক আছে। ওকে, এটাই হচ্ছে আই সাইন থিটা ফর্মুলা, ঠিক আছে। এখন এইখানে তুমি যদি সাইন থিটা বের করছি না, এবার দেখো, এবার cos থিটাকে তুমি কাইন্ড অফ একটু চেঞ্জ করে নিতে পারো। কিভাবে দেখো, এই cos থিটাকে 1 আছে না, এখানে প্লাস দিয়ে তুমি উপরে একটা মাইনাস, এটার সাথে একটা -1 চিন্তা করো, তাহলে -1 যদি বলি আই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এখানে একটা আই চিন্তা করো। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কারণ এই যে আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে কত 1, ঠিক আছে, এবং এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি দেখো, এখন তুমি কি করবা দেখো, এটা আর এটা যোগ করো। তুমি ধরো এটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরো 2 নং সমীকরণ, ঠিক আছে। তুমি যদি 1 + 2 করো, খেয়াল করো ভালো করে, এই সাইডের সাথে এই সাইড তুমি যোগ করো, অথবা এটার সাথে এটা যোগ করো, cos থিটা প্লাস আই sin থিটা। cos থিটা মানে কত ভাই? 1 প্লাস, ঠিক আছে, এখানে 1 আছে, এখানে xi আছে, xi, ঠিক আছে, এখানে 1 আছে, এখানে কি আছে, এখানে xi আছে। ওকে, আচ্ছা, এবার এটাকে এই xi কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, xi ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, প্লাস এই যে এই অংশটা লিখি xi হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আবার এখানে xi হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল আছে, সবগুলো মানে এখান থেকে একটা, এখান থেকে একটা, তুমি জাস্ট এটা আর এটা যোগ করলে এইটা প্লাস এটা হবে না, তো তুমি পদগুলো আগে পরে লিখতে পারো না, ঝামেলা লাগলে আর একটু ডিটেলসে লিখি। cos থিটা মানে হচ্ছে 1 প্লাস আই এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই এক্স হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে এটা, মানে xi প্লাস xi হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস xi হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে আসবে, ঠিক আছে।
এখন তুমি এই দুটো অংশ যোগ করলে, এই দুটো অংশ তুমি যোগ করলে তুমি ফাইনালি কত পাচ্ছ দেখো তো। ফাইনালি তুমি কত পাচ্ছ, এটা প্রমাণ দরকার নাই। প্রমাণ দরকার নাই, জাস্ট ফর্মুলাটা মনে রাখলে হবে। জাস্ট প্রমাণটা একটু দেখাচ্ছি, যেগুলো মোটামুটি আমরা ওই সকল প্রমাণ দেখার চেষ্টা করব যেগুলো হচ্ছে এইচএসসির কনসেপ্ট দিয়ে তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? ওই সকল আমরা প্রমাণ একটু একটু দেখবো। তাহলে এখানে এবার cos θ প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? এখন দেখো তো এটাকে কি লিখতে পারবা তুমি, 1 প্লাস এক্স আই প্লাস এক্স আই হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স আই হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে তুমি লিখতে পারবো না এটার এটা যোগ করলে? তাহলে এটা কিসের ফর্মুলা ভাই? ই টু দি পাওয়ার, আমরা তো একটা ভুল করে ফেলছি এই প্রবলেম জুড়ে। আমরা এদিকে থিটা লিখছি আবার এদিকে এক্স লিখছি, ঠিক আছে? এদিকে থিটা লিখছি আবার এদিকে এক্স লিখছি, তো এই জন্য একটা ভুল হয়ে গেছে। এদিকে থিটা লিখলে এদিকে থিটা হবে, আর এদিকে এক্স লিখলে এদিকে এক্স হবে। তো বেটার আমরা ওকে আর চেঞ্জ না করি, ধরো এটাকে এক্স এর বদলে আমরা থিটা চিন্তা করি, ঠিক আছে? cos θ প্লাস আই সাইন থিটা, তাহলে cos θ প্লাস আই সাইন থিটা, যেহেতু আমাদের ভুল হয়ে গেছে এখানে, তাহলে যদি আমরা এটাকে থিটা ধরতাম তাহলে আমাদের কি আসতো, ই টু দি পাওয়ার আই থিটা আসতো, ঠিক আছে? এটাই হচ্ছে অয়লারের ফর্মুলা, এটাই হচ্ছে অয়লার্স ফর্মুলা। অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos θ প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? এখন এই ফর্মুলাটা আসার পরে তোমার এই cos θ প্লাস আই সাইন থিটা এটা একটু পরিচিত মনে হচ্ছে। কোথায়, কিভাবে দেখো, এই যে z সমান যে তুমি বসছো x প্লাস আই ওয়াই, এটাকে যখন তুমি পোলারে নিলা তখন কত ছিল, আর cos θ প্লাস আই সাইন থিটা ছিল না? হ্যাঁ, আবার এই cos θ প্লাস আই সাইন থিটাকে অয়লারের সিস্টেমে তুমি কি লিখতে পারো, ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারো না? তাহলে দেখো এটা একটা জটিল সংখ্যা z, এটাকে তুমি কার্তেশিয়ান ফরম্যাটে লিখতে পারো, ঠিক আছে? অথবা অ্যালজেব্রিক ফরম্যাট, আমরা অলরেডি বলে আসছি এটা হচ্ছে অ্যালজেব্রিক ফরম্যাট, এটা হচ্ছে পোলার ফরম্যাট, ঠিক আছে? পোলার ফরম্যাট, আর এটা হচ্ছে অয়লার্স ফরম্যাট। এটা জটিল সংখ্যাকে যখন আর ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে লিখবো তখন এটাকে বলা হয় অয়লারের ফরম্যাট, জটিল সংখ্যা লেখা, ঠিক আছে? তো এই তিনটা ফরম্যাট বুঝছি আমরা, এটা হচ্ছে অ্যালজেব্রিক অথবা কার্তেশিয়ান ফরম্যাট, এটা হচ্ছে পোলার ফরম্যাট, আর এটা হচ্ছে অয়লারের ফরম্যাট। তো এই যে লাইন, এটা তোমার অনেক সময় কাজে আসবে, যে আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? দেখো এই যে প্রবলেম, এই যে বোর্ডের এই যে প্রবলেম 17-18-তে, ঠিক আছে? এইটাতে আর ই টু দি পাওয়ার আই থিটা সুন্দর একটা কনসেপ্ট তারা ব্যবহার করছে, যে আর ই টু দি পাওয়ার আই থিটা এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, যেটা কিনা এটা, ওকে? তাহলে এই দুটা যোগ করলে একটা জটিল সংখ্যা আসবে না এ প্লাস আই বি ফরম্যাটে? ওই জটিল সংখ্যার আর মানে হচ্ছে মডুলাস আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট, ওকে? তাহলে এই ম্যাথটা করার জন্য এই কাইন্ড অফ এই জিনিসটা একটু বোঝা লাগে, ঠিক আছে? একটা জটিল সংখ্যা যদি সমান যদি আর ই টু দি পাওয়ার আই থিটা লিখে, তাহলে ওটা হচ্ছে অয়লারের ফরম্যাট, যেখানে হচ্ছে আর হচ্ছে ওটার মডুলাস, আর এই থিটা হচ্ছে ওটার আর্গুমেন্ট। বুঝছি। তাহলে এই লাইনটা আমরা মনে রাখবো, ওকে? তাহলে দেখো এবার এই প্রবলেমটা একটু করার ট্রাই করি, যে যদি আর ই টু দি পাওয়ার আই থিটা সমান যদি এটা হয়, তাহলে ধরো আর ই টু দি পাওয়ার আই থিটা সমান যদি 3 প্লাস 2y ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i হয়, তাহলে আর ও থিটার মান বের করো। তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা সমান এই দুটাকে যোগ করলে কি হবে ভাই? এটা জটিল সংখ্যা হবে না? হ্যাঁ, তার মানে এই দুটাকে তোমাকে এ প্লাস আই বি ফরম্যাটে নিতে হবে, এই দুটার যোগফলকে। ওজন্য
তুমি কি করতে পারো, এটা লেকচার 1 আমি শিখাইছি কিভাবে এ প্লাস আইবি ফরম্যাট নিতে হয়, ঠিক আছে। এটাই আমাদের প্রথম টাইপ ছিল, কারণ এ প্লাস আইবি ফরম্যাট আমি আবারও বলছি এটা প্রায় জায়গায় কাজে লাগে। যেভাবে জটিল সংখ্যা দেওয়া থাকুক না কেন, আমরা তাকে প্রথমে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যাব, এরপর বাকি কাজকর্ম করব। তো এটা আমরা ক্যালকুলেটরে করে নিচ্ছি। আমরা গতকালকেও দেখাইছিলাম, এটা গত লেকচারেও দেখাইছিলাম কীভাবে ক্যালকুলেটরে করবা। জাস্ট ডিভাইডেড বাই দিবা কত, 3 + 2i, 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস আবারও ডিভাইডেড বাই ফরম্যাট 1 + 5i 1 - 2i, 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i, ঠিক আছে। জাস্ট ইকুয়াল দিলে হয়ে যাবে। -57 ডিভাইড বাই 65, এটাকে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে গেলে -67 ডিভাইড বাই 57 ডিভাইড বাই 65, ঠিক আছে, প্লাস 66 ডিভাইডেড বাই 65, ঠিক আছে। তো এটার মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য 57 66, ওকে। তো এটা মডুলাস আর্গুমেন্ট, দেখো এই আর হচ্ছে এটার মডুলাস, ঠিক না, আর এটা হচ্ছে এটার আর্গুমেন্ট, এটা হচ্ছে মডুলাস আর এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। তো এই জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করবো দেখো তো, √ জাস্ট বাস্তব অংশ হোল স্কোয়ার 57 ডিভাইড বাই 65 হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার 66 ডিভাইড বাই 65 হোল স্কোয়ার। তাহলে কত হয় ভাই, এখানে এটাকে হোল স্কোয়ার করলে 57 হোল স্কোয়ার ডিভাইড বাই 65 হোল স্কোয়ার প্লাস 65 হোল স্কোয়ার 66 হোল স্কোয়ার। এটাকে এভাবে লিখতে পারবো √65 হোল স্কোয়ার 57 হোল স্কোয়ার প্লাস 66 হোল স্কোয়ার। আমার কাছে ক্যালকুলেটর নাই, এখানে আছে, এখানে ক্যালকুলেশন এগুলো করা একটু ঝামেলার ব্যাপার, এই জন্য আমরা √, আচ্ছা করে দেখি যে √, কত কত 57 হোল স্কোয়ার প্লাস 66 হোল স্কোয়ার নিচে 65 হোল স্কোয়ার, 3√5 ডিভাইড বাই 5, তার মানে 3 ডিভাইড বাই √5 আসবে, 3 ডিভাইডেড বাই √5 আসবে, ঠিক আছে। বুঝছি, এখানে লিখি এটা 3 ডিভাইড বাই √5, দেখা যাচ্ছে। ও ওকে, বুঝছি, তাইলে বুঝছি আর বের করো, তাইলে বুঝছি যে কীভাবে আমরা আর বের করবো। প্রথমে r⁻i θ, এটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই জটিল সংখ্যার সমান যদি এটা হয়, যেখানে আর হচ্ছে এটার মডুলাস আর থিটা হচ্ছে এটার আর্গুমেন্ট, ঠিক আছে। এবার আর্গুমেন্ট কীভাবে বের করবো, আর্গুমেন্ট বের করার সিস্টেম কি, কোন চতুর্ভাগে, মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে 5 মাইনাস tan ইনভার্স y ডিভাইড বাই x, তাহলে এখানে y কত বলেন তো, অবাস্তব ডিভাইডেড বাই বাস্তব, তাহলে অবাস্তব কত 66 ডিভাইড বাই 65, আর বাস্তব হচ্ছে -57 ডিভাইড বাই 65। তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে এইখানে মাইনাস নিচে 57 আর উপরে 66 থাকবে, ঠিক আছে। 5 মাইনাস মডুলাসটা অ্যাপ্লাই করলে 66 ডিভাইড বাই 57, এর ক্যালকুলেটরে করতে পারো, তোমার এখানে যেটা চলে আসবে, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে মারলে কোন চলে আসবে, বাট তোমার এতটুকুতে রাখলেই হবে, তোমার মানে সরাসরি ডিগ্রি আনার দরকার নাই, ওকে। প্রবলেমটা বুঝছো তাইলে, হ্যাঁ ক্লিয়ার তাইলে। আমরা মোটামুটি আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডি ময়েভার্স ফর্মুলা। এটা খুব একটা কাজে লাগে না, কয়টা জায়গায় কাজে লাগে জাস্ট মনে রাখবো, এটা প্রমাণ আমরা না দেখি, এটা প্রমাণও সোজা, ঠিক না। এটা হচ্ছে এই যদি cos θ প্লাস i sin θ, এটার উপর যদি পাওয়ার n হয়, তাহলে এই nটা এখানে লেখা যায় cos n θ, ঠিক আছে, প্লাস i sin n θ। অর্থাৎ যখন উপরে পাওয়ার n থাকবে এটার উপরে, তখন cos n θ প্লাস sin n θ তুমি লিখতে পারবা,
ঠিক আছে, এটা কাজে লাগবে হচ্ছে তোমরা অতটুকু আসলে খুব একটা পড়বা না। মানে এখানে আমরা যখন জটিল সংখ্যার বর্গমূল ঘনমূল বের করব, ঠিক আছে, তখন এই সূত্রটা আসলে কাজে আসে। ঠিক আছে, তো এখানে যে বর্গমূল ঘনমূল যে বের করা, তখন এখানে যে আমরা বর্গমূল ঘনমূল বের করব, সেখানে এই সূত্র অ্যাপ্লাই না করেও আসলে করা যায়। ঠিক আছে, এই সূত্র একটা পাওয়ারফুল সূত্র। এটা হচ্ছে তুমি বর্গমূল ঘনমূল এটার উপরেও যদি তুমি মূল বের করতে যাও, ষষ্ঠ মূল, সপ্তম মূল, তারপর অষ্টম মূল, এগুলো যদি তুমি বের করতে যাও, তখন এই সূত্রটা কাজে আসে। ঠিক আছে, এই সূত্র দিয়ে দুই একটা প্রবলেম আসছে বুয়েটে, এই জন্যই আমি এই সূত্রটা লিখছি। এই সূত্র আমরা তখন কাজে লাগাবো, ঠিক আছে, যখন ওই বুয়েটের প্রবলেমগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো এটা করব হচ্ছে আমরা এটা করব হচ্ছে টাইপ কত 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 এখানে আমাদের টাইপ, আমি একটু বইয়ে দেখি। তোমাদের কাছে অনেকেরই তোমরা যারা কোর্সে হ্যান্ডল আছো, তোমাদের কাছে বই পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের বইটা, যে বইয়ে সুন্দর করে গোছানো সব কিছু আছে। ওকে, এই যে বই, এটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই সূত্র রিলেটেড প্রবলেম আমরা সলভ করব হচ্ছে জটিল সংখ্যার টাইপ 9-এ আমরা, ঠিক আছে, টাইপ 9-এ আমরা সলভ করব। ওকে, যেখানে বইয়ে বেশ কিছু প্রবলেম আসছে এই সূত্র দিয়ে আর কি। ওকে, তাহলে এটা আপাতত মনে রাখো, জাস্ট মনে রাখলেই হবে। ওকে, এরপর আসো আমরা টাইপ 2 এর প্রবলেমে যাই। আমরা তো অনেক কথাবার্তা বলছি, ঠিক না, মডুলাস, আর্গুমেন্ট, বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে অনেক কথাবার্তা বলছি। এরপর আমরা বইয়ের টাইপ 2-তে যাই। ওকে, এই টাইপ 2 এর প্রবলেমগুলো একটু সলভ করি। তো এখানে বেশ কিছু সূত্র আছে। ওকে, যে সূত্রগুলো আমরা অলরেডি প্রমাণ করে আসছি, যে a প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা হয়, ওকে, তাহলে তার মডুলাসকে এভাবে প্রকাশ করা হয়, আর্গুমেন্টকে এভাবে প্রকাশ করা হয়, এবং মডুলাস বের করার সূত্র হচ্ছে এরকম, আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মডুলাস আর্গুমেন্ট রিলেটেড বেশ কিছু প্রবলেম করি। এখানে 2 + 3i, ধরো 7 নম্বর প্রবলেমটা যদি করি, আমাদের বইয়ের টাইপ 2 এর 7 নম্বর প্রবলেম। ওকে, 2 + 3i। ওকে, তাহলে এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে x, এটা হচ্ছে গিয়ে কত, y। তাহলে মডুলাস বের করার জন্য r সমান √2 x² + y², ঠিক না, x² + y এর মান কত, 3² তাহলে কত আসে এখানে, √4 + 9, তাহলে √13। তাহলে এটাই হচ্ছে ভাই মডুলাস। ওকে, আর্গুমেন্ট বের করার জন্য জাস্ট কি করবা, এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে tan ইনভার্স mod of y / x। তাহলে এই যে tan ইনভার্স এ mod of y কত, y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি আনসার বলতে পারি আমরা। তুমি চাইলে এটা কোণে লিখতেও পারো, নাও লিখতে পারো, এভাবেই চাইলে তুমি আনসার বলে দিতে পারো। ওকে, বুঝছি তাইলে মডুলাস আর্গুমেন্ট বুঝছি। হ্যাঁ, প্রথমটা করলাম, এরপর 9 নম্বর প্রবলেমটা আমরা করি। তোমরা ভিডিওটা পজ করে নিজে করার ট্রাই করো, না পারলে দেখো। ঠিক আছে, এই 8 নাম্বার প্রবলেমটা পারবা, সেম এটার মতো। 9 নম্বর প্রবলেমেও সেম। ঠিক আছে, এখানে আমরা এটাকে আমরা mod of z লিখি অথবা z লিখি। এটাকে যদি আমরা একটা জটিল সংখ্যা z বলি, এটাকে যদি আমরা একটা জটিল সংখ্যা z বলি, তাহলে আমরা আর লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, √, বাস্তব হোল স্কোয়ার, অবাস্তব হোল স্কোয়ার। তাহলে কত এখানে, বাস্তব অংশ হচ্ছে 1 আর অবাস্তব অংশ হচ্ছে গিয়ে কত, 3, 2 আসে। ঠিক আছে, বুঝছি ভাই। হ্যাঁ, আচ্ছা, আর্গুমেন্ট কিভাবে বের করব, জাস্ট এই যে কোন চতুর্ভাগে হচ্ছে, প্রথম চতুর্ভাগে, এই জন্য tan ইনভার্স দিব। y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে √3, x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে tan ইনভার্স √3। ঠিক আছে, তো tan ইনভার্স √3 এর ভ্যালু কত, tan কত ডিগ্রি ভ্যালু, √3, 60 ডিগ্রি, অর্থাৎ π/3। ঠিক আছে, তাহলে মডুলাস হচ্ছে আমাদের 2, আর্গুমেন্ট হচ্ছে আমাদের কত, π/3। বুঝছি। হ্যাঁ, 10 নম্বরটা করি। দেখো 10 নম্বরে কি বলে দেওয়া আছে, -1 -√3i, -1 -√3i। এইখানে জাস্ট তোমাকে কি বের করতে বলছে, আর্গুমেন্ট বের করতে বলছে। যশোরপুর 23-এর কতে আসছে 2 নম্বরের জন্য, একদম ফ্রি নাম্বার, জাস্ট ফর্মুলা জানলেই একদম তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। ঠিক আছে,
-1 -√3i এর আর্গুমেন্ট। ওকে, তাহলে কত হবে? আর্গুমেন্টের জন্য আমরা কি করব? জাস্ট এটা লিখবো কোন চতুর্ভাগে ভাই? 3 নাম্বার চতুর্ভাগে। তাহলে 3 নাম্বার চতুর্ভাগে হলে -5 -5 প্লাস টেন ইনভার্স ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালু, ঠিক আছে? -5 প্লাস টেন ইনভার্স এটা কত হবে? জাস্ট √3 হবে, ঠিক আছে? -5 প্লাস এটা হচ্ছে 5 ডিভাইড বাই কত ভাই? 3, ঠিক আছে? তাহলে -25 ডিভাইড বাই 3, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছি তাইলে? 12, ঠিক আছে? এটার আর্গুমেন্ট বের করব। আমি যেগুলো করাচ্ছি না এগুলো তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে, তোমরা নিজেরাই চেষ্টা করবা, ঠিক আছে? 12 প্রবলেমটা হচ্ছে 1 ডিভাইড বাই 2 মাইনাস আই। তো এটাকে চাইলে আমরা, এটার আর্গুমেন্ট চাইলে আমরা এ প্লাস আইবি ফর্মেটে নিয়ে করতে পারি, ঠিক আছে? আমরা যদি এটাকে এ প্লাস আইবি ফর্মেটে নিই তাহলে 2 প্লাস আই উভয় পাশে আমরা গুণ করতে পারি। তাহলে 2 মাইনাস আই 2 প্লাস আই, 2 মাইনাস আই 2 প্লাস আই যদি আমরা কি করি, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আবার 2 প্লাস আই। ওকে, তাহলে 2 প্লাস আই ডিভাইডেড বাই কত হচ্ছে? এখানে 5 হচ্ছে, যেহেতু আই স্কোয়ারের ভ্যালু -1, ঠিক আছে? তাহলে এটাকে 2 ডিভাইডেড বাই 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 আই লিখতে পারি। এখান থেকে যদি আমরা আর্গুমেন্ট বের করি তাহলে আর্গুমেন্ট হবে কি? tan ইনভার্স, এটা সমান tan ইনভার্স মড অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স, যেহেতু প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? 5 5 কাটো, tan ইনভার্স হাফ, ঠিক আছে? এটাই হলো আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে? তুমি চাইলে ওভাবেই করতে পারো। আর্গুমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে, আর্গুমেন্টের যে প্রপার্টিজ আছে, ঠিক আছে, ভাগে থাকলে যে বিয়োগ হয় সেটা অ্যাপ্লাই করে তুমি চাইলে করতে পারো। যেমন ধরো এই যে তুমি আর্গুমেন্ট বের করতে চাচ্ছ কার? 1 ডিভাইড বাই 2 মাইনাস আই এর না, এটা আর্গুমেন্ট বের করতে চাচ্ছ না? তাহলে এটার আর্গুমেন্ট হবে 1 এর আর্গুমেন্ট মাইনাস 2 মাইনাস আই এর আর্গুমেন্ট, ঠিক আছে? 1 এর আর্গুমেন্ট কত? 1 কোথায় থাকে ভাই? 1 কোথায় থাকে? এটা বাস্তবক্য না? 1 এখানে থাকে না? তো এখানে থাকলে 1 এর আর্গুমেন্ট 0। আর্গুমেন্ট মানে হচ্ছে ওই পয়েন্টটার সাথে মূলবিন্দু সংযোজকারী যে রেখা, সেটা যে কোনটা বানাবে বাস্তবকের সাথে, ঠিক আছে? তো এই পয়েন্ট এবং মূলবিন্দু সংযোজকারী রেখা হচ্ছে এটা। এটা কত ডিগ্রি বানায়? 0 ডিগ্রি। তোমাকে যদি বলা হয় আই এর আর্গুমেন্ট কত, তাহলে কত? 90। তোমাকে যদি বলা হয় মাইনাস আই এর আর্গুমেন্ট কত, ঠিক আছে, তাহলে কত হবে? -90। তোমাকে যদি বলা হয় -2 এর আর্গুমেন্ট কত, কত হবে? 180 অথবা -180, ঠিক আছে? এদিকে আসলে কত হয়? -180। বুঝছি তাইলে? হ্যাঁ, তাহলে শুধুমাত্র বাস্তব অথবা শুধুমাত্র অবাস্তব, অর্থাৎ এই যে এটা বাস্তব না, মানে একটা জটিল সংখ্যা যদি পিওরলি বাস্তব হয় তাহলে তার আর্গুমেন্ট হয় 0 ডিগ্রি হবে, নাহলে 180 হবে। আর একটা জটিল সংখ্যা যদি পিওরলি অবাস্তব হয়, মানে জাস্ট আই থাকবে, তখন তার আর্গুমেন্ট হয় 9 হবে, নাহলে -90 হবে, হয় 90 হবে, নাহলে -90 হবে, ঠিক আছে? মনে রাখবা। ওকে ওকে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন দেখো এখানে আরো একটা বিষয় এমনি বোঝার আছে, সেটা হচ্ছে ধরো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আর কি মনে পড়লো, যদিও আগে পড়ানো উচিত, সেটা হচ্ছে আই এর আসলে একটা কাজ আছে, ঠিক আছে? যেমন ধরো তোমার কাছে যদি 1 থাকে অথবা যে কোনো একটা নাম্বার থাকে, সেটার সাথে যদি তুমি -1কে মাল্টিপ্লাই করো, ঠিক আছে? -1কে যদি তুমি মাল্টিপ্লাই করো কোনো একটা নাম্বারের সাথে, তখন সে 180 ডিগ্রি রোটেট করে দেয় জিনিসটাকে, ঠিক আছে? তো -1কে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে আই স্কোয়ারকে দিয়ে মাল্টিপ্লাই করা, অর্থাৎ কোনো একটা নাম্বারের সাথে যখন তুমি আই স্কোয়ারকে মাল্টিপ্লাই করবা তখন সেই নাম্বারটা ঠিক 180 ডিগ্রি রোটেট করে ফেলে, ঠিক আছে? আবার কোনো একটা নাম্বারের সাথে যখন তুমি এই -1 না দিয়ে, অর্থাৎ আই স্কোয়ার না দিয়ে, আমরা যদি আই দিয়ে যদি মাল্টিপ্লাই করি একটা নাম্বার, এটাকে -1 না দিয়ে আমরা জাস্ট আই, -1 মানে তো আই স্কোয়ার, ঠিক না? আই স্কোয়ার না দিয়ে যদি আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই নাম্বারটা কিন্তু 90 ডিগ্রি রোটেট করে ফেলে, ঠিক আছে? ধরো 3 আছে, তুমি 3কে মাল্টিপ্লাই করছো আই দিয়ে, তাহলে এটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? অর্থাৎ আই দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে তার পজিশন থেকে ঠিক 180 ঠিক 90 ডিগ্রি পজিশনে নিয়ে যাওয়া। বুঝছি?
আই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা মানে ওই নাম্বারকে ঠিক 180 ডিগ্রি রোটেট করে দেওয়া, ঠিক আছে? তো আই এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এটাও তুমি বলতে পারো যে আইকে দিয়ে কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 90 ডিগ্রি কি করে দেওয়া, রোটেট করে দেওয়া, ঠিক আছে? ওকে, এবার দেখো আর্গুমেন্ট অফ 1 কত, 0 মাইনাস আর্গুমেন্ট অফ 2 মাইনাস আই, তাহলে কত হবে এটা, যেহেতু 2 মাইনাস আই প্লাস মাইনাস থার্ড কোয়াড্রেন্টে এই জন্য একটা মাইনাস হবে, টেন ইনভার্স উপরে থাকবে -1 নিচে থাকবে, তাহলে কত হয় মাইনাসে প্লাস টেন ইনভার্স, এটা চিপাই পরে কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, যে আসছে না এটার মতো, বুঝছি? তাহলে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাস আইবি ফরম্যাটে নিয়েও কিন্তু আর্গুমেন্ট বের করতে পারি, কিংবা উপরেরটার আর্গুমেন্ট মাইনাস নিচেরটার আর্গুমেন্ট দিয়েও কিন্তু আমরা কি করে ফেলতে পারি, আর্গুমেন্ট বের করে ফেলতে পারি। বুঝছি দিবাবু, বুঝছি? তাইলে একটু দেখি রেকর্ড ঠিক মতো হচ্ছে কি না। ওকে, বুঝছি তাইলে আমরা এটুকু তাইলে বুঝছি, আর্গুমেন্ট বের করে কাহিনী বুঝছি। এরপর এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট, ওকে? তো এটা অলরেডি আমরা বের করছিলাম গত ক্লাসে। এই জটিল সংখ্যাটাকে প্রথমে তোমাকে প্লাস আইবি ফরম্যাটে নিতে হবে, তারপর তার মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। তো এই জটিল সংখ্যাকে তুমি যদি প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যাও, আর কি এটা কত, 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস আই। যদ্দূ সম্ভব গত লেকচারে আমরা করছি, এটা দেখছিলাম যে এটাকে কীভাবে প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যায়। এটাকে মনে হয় নিয়ে গেলে মনে হয় মাইনাস আই হবে, ঠিক আছে? আমি শিওর না এটাকে নিয়ে গেলে কত হবে। ওকে, তো মাইনাস আই তোমরা ক্যালকুলেশন করে দেখবা। তো যদি মাইনাস আই বের হয় তাহলে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত হবে, -90 5/2 বের হবে, ঠিক আছে? যদি আই বের হয় তাহলে আর্গুমেন্ট হবে 5/2, জাস্ট 5/2। ওকে, আচ্ছা, এরপরে এই যে আর্গুমেন্ট অফ রুট সেট, এটা আমরা পরে করব, কারণ রুট বের করা কিন্তু আমরা এখনো শিখি নাই, কিন্তু কোনো একটা জটিল সংখ্যার কিভাবে রুট বের করতে হয়, ঠিক আছে? এবার তুমি দাঁড়াও, ওয়েট, আচ্ছা হ্যাঁ, জাস্ট শিখাই দিই, এটা 14 নাম্বারটা ধরো, ঠিক আছে? আমরা রুট বের করা শিখব। টাইপ নাম্বার 7-8 এর দিকে আমরা রুট বের করা শিখবো, ঠিক আছে? দ্যাট ইকুয়ালস টু কত দেওয়া আছে, -2 √3i, ঠিক আছে? ওকে, রুট ওভার জেড মানে এটার উপর রুট হবে না, তাহলে এটাকে স্কোয়ার ফরম্যাটে আমরা প্রকাশ করার ট্রাই করি। তুমি যদি কোনো কিছু রুট বের করতে না পারো, ঠিক আছে, মানে রুট বের করার বেশ কিছু সিস্টেম আছে। যেমন ধরো তুমি 25 রুট বের করতেছো, বাট তুমি জানো না কীভাবে রুট বের করতে হয় 25, বাট তুমি এটা জানো যে কোনো একটা নাম্বারকে যদি স্কোয়ার করা যায় তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে কত হয়, ওই নাম্বারটাই হয়। তাইলে 5 স্কোয়ার ইকুয়ালস টু 5। দেখো তুমি মূল নিয়ম জানো না, বাট ওই যে স্কোয়ার ফরম্যাটে নিয়ে এটা কাটাকাটি করে কিন্তু তুমি 5 বের করে ফেলছো, রুট বের করে ফেলছো। তো আমরা এটারও মূল নিয়ম করবো না এখন, আমরা জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করবো। আমরা চেষ্টা করবো এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে নেওয়ার, এরপর রুট করে দিয়ে জাস্ট আমরা উভয় পাশ থেকে রুটটা ক্যান্সেল করে দিব, মানে রুট আর স্কোয়ার ক্যান্সেল করে দিব, ঠিক আছে? তো এটাকে এভাবে লেখা যায়, এটাকে -2 ইন্টু কত লিখলে -2 হয়, একটা কাজ করি, √3i একসাথে রাখি, এরপর 1 একসাথে রাখি, প্লাস √3i কে এদিকে স্কোয়ারে লিখি, তারপর 1 কে এদিকে স্কোয়ারে লিখি। দেখো তো এটা আর এটা ব্যালেন্স হয়েছে কিনা। এটাকে তো এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়, -2 কে √3i এর উপর হোল স্কোয়ার দিলে এটা আসবে -3। কেন, i স্কোয়ার সমান -1 আর √3 হোল স্কোয়ার সমান 3, আর এটা আসবে 1, তাহলে 1 আর -3 মিলে -2 হইল, ঠিক আছে? ব্যালেন্স হয়েছে। ওকে, এরপরে এটাকে 1 - √3i হোল স্কোয়ার লেখা যায় না ভাই? লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এবার বলো তো √z সমান কত হবে ভাই? +-1 - √3i হবে, ঠিক আছে? তার মানে এখানে দুইটা নাম্বার হবে, একটা নাম্বার হচ্ছে 1 - √3i আর একটা নাম্বার হচ্ছে -1 + √3i। বুঝছি তাইলে?
ওকে, বুঝছি তাইলে। আচ্ছা, এরপর দেখো তো এখানে আমাদের দুইবারে এই যে এটাই রুট ওভার জেড, এটাই রুট ওভার জেড, তো আমাদের দুইবারে আর্গুমেন্ট বের করতে হবে। প্রথমে লিখি আর্গুমেন্ট অফ রুট ওভার জেড, ঠিক আছে। এটার আর্গুমেন্ট কত হবে, মানে এটাকেই আমরা রুট ওভার জেড ধরি, ঠিক আছে। প্রথমে এটাকে ধরবো, তারপর আমরা এটাকে ধরবো। তাহলে এটার আর্গুমেন্ট কত হবে ভাই, এটার আর্গুমেন্ট হবে প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে, এই জন্য মাইনাস টেন ইনভার্স মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 মাইনাস টেন ইনভার্স রুট 3 মাইনাস 5 ডিভাইডেড বাই 6 নাকি 3 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কত হবে, এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কত হবে ভাই, আর্গুমেন্ট কত হবে এটার ক্ষেত্রে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট অফ রুট ওভার জেড সমান হচ্ছে, এটা যদি আমরা চিন্তা করি মাইনাস প্লাস সেকেন্ড কোয়ার্টারে পাই মাইনাস টেন ইনভার্স রুট 3 ডিভাইড বাই মাইনাস 1 5 মাইনাস টেন ইনভার্স রুট 3 5 মাইনাস 5 ডিভাইড বাই 3 2 5 ডিভাইডেড বাই 3। তাহলে হয় আর্গুমেন্ট এটা এবং এটা, ঠিক আছে। সিলেটপুর 2017 আসছে, খুব একটা কঠিন প্রবলেম না, ওকে, করা যায়। এরপরে আসো হচ্ছে আমাদের 15 নম্বর প্রবলেমটা, ঠিক আছে। এক্স কিউব বলছে এক্স কিউব মাইনাস 8 ইকুয়ালস টু 0। এই সমীকরণের জটিল মূলদ্বয় z1 এবং z2 হলে, অর্থাৎ এখান থেকে দুটো জটিল মূল বের হবে, একটাকে z1 ধরতে হবে আর একটাকে z2 ধরতে হবে। তাহলে আমরা বের করি প্রথমে এটাকে 2 কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 2 কিউব লেখা যায়, ওকে, 0 লেখা যায়। তাহলে এক্স মাইনাস 2, একটা হবে এক্স মাইনাস 2 আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা এক্সের মান কিন্তু চলে আসবে 2। তো এটা জটিল না, এখান থেকে যে দুটো আসবে হয়তো ও দুটাই জটিল হবে, ওকে। তাহলে এটা আমরা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0, তো এটা যদি আমরা সলভ করি, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু 4 ডিভাইড বাই 2 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এখানে কত মাইনাস 2 প্লাস মাইনাস, এখানে কত হবে রুট ওভার 4 মাইনাস 16 ওভার 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস, এখানে হবে মাইনাস 12, তাহলে 3 রুট 2i লিখতে পারবা, আর 2 রুট 3i লিখতে পারবো এটাকে 2 রুট 3i ডিভাইড বাই 2, কাটাকাটি করলে কত হবে, এখানে আমাদের এখানে এক্সের একটা ভ্যালু কত হবে, এক্স এখানে যদি তুমি 2 এই 2 যদি কাটাকাটি করো তাহলে এখানে 1 থাকবে, ঠিক না। তাহলে একটা হবে মাইনাস 1 প্লাস রুট 3i এবং আরেকটা হবে মাইনাস 1 মাইনাস রুট 3i, ঠিক আছে। তো এই যে ইকুয়েশন, এটার তিনটা ভ্যালু, একটা হচ্ছে 2, এটা হচ্ছে এটা হচ্ছে এটা। তো এই দুটো মূল যেহেতু জটিল, তারা বলছে একটাকে z1 ধরতে আর একটাকে z2 ধরতে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, সুতরাং এই যে z1 কে আমরা কত ধরে নিব ভাই, মাইনাস 1 প্লাস রুট 3i ধরে নিব, আর z2 কে আমরা এইটা ধরে নিব মাইনাস 1 মাইনাস রুট 3i ধরে নিব, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এবার বলছে যে ঠিক আছে z1 z2 বের করার পরে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 সমান হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এটা তো এমনিও হবে, ঠিক না, এটা আর্গুমেন্টের প্রপার্টিস আমরা দেখছি। তো এটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, ওকে। তাহলে z1 ইন্টু z2 বের করি, তারপর তার আর্গুমেন্ট বের করবো। তাহলে z1 ইন্টু z2 কত হবে, এটা ইন্টু এটা মাইনাস 1 প্লাস রুট 3i, ওকে। এরপর হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3i, তাহলে এই যে a প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। তাহলে কত হবে 1 প্লাস 3 সমান কত হবে 4, ওকে। এখন z1 z2 বের করার পরে তুমি যদি তার আর্গুমেন্ট বের করো, কত হবে ভাই বল, কত হবে এই 4 এর আর্গুমেন্ট কত হবে, এটা যেহেতু একটা বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এটা x অক্ষের ডান দিকেই থাকবে, মানে বাস্তব অক্ষের ডান দিকেই থাকবে।
বাস্তবাঙ্কের ডান দিকেই থাকলে এটার আর্গুমেন্ট কত হবে 0 ডিগ্রি হবে। আমরা চাইলে এভাবে বের করতে পারি, এটাকে চাইলে 4 প্লাস 0 ইন্টু আই লিখতে পারি, ঠিক না? হ্যাঁ, তাহলে এভাবে tan ইনভার্স চাইলে তুমি এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাকে 0 লিখতে পারি। ওকে, বুঝছো? তাহলে আর্গুমেন্ট অফ z1 z2, এখানে z1 z2 দিই। আবার বলছে আর্গুমেন্ট অফ z1 বের করো। এখন দেখো এই z1 কত ছিল, এটা ছিল না, এটার আর্গুমেন্ট কত বলতো ভাই? এটা কত মাইনাস প্লাস সেকেন্ড কোয়ার্টারে হলে 5 মাইনাস tan ইনভার্স √3 ডিভাইডেড বাই 1, ঠিক না? তাহলে 5 মাইনাস tan ইনভার্স √3, এটার ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই 6 নাকি 3, তার মানে 3/5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর্গুমেন্ট অফ z2 কত হবে ভাই? আর্গুমেন্ট অফ z2 হবে মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্টে -5 প্লাস tan ইনভার্স -√3 -1, তাহলে -5 প্লাস tan ইনভার্স জাস্ট √3 হবে, কারণ মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, ঠিক আছে? এবং মডুলাস থেকে সবসময় পজিটিভ ভ্যালু আসবে। -5 প্লাস 5 ডিভাইড বাই 3, এটা হচ্ছে -2π ডিভাইড বাই 3, ঠিক আছে? এখন তুমি যদি এখানে আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 বের করো, তাহলে কত হবে ভাই? আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, যেটা কি না আর্গুমেন্ট অফ z1 কত বেরিয়েছে 3/5 ডিভাইড বাই 2, আর্গুমেন্ট অফ z2 কত বেরিয়েছে -2π ডিভাইড বাই 2, ও -2, এটা 2π ডিভাইড বাই 3 ভুল লিখছি, 2π ডিভাইড বাই 3, ঠিক আছে? তাহলে 2π ডিভাইড বাই 3, ওকে? তাহলে এটা ক্যান্সেল গিয়ে কত বেরোবে? 0 বেরোবে। তাহলে 0 আমরা কি পড়ছি? 0 হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2, এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2, যেটা কি না আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, ঠিক আছে? এটাই আমাদের দেখাইতে বলছে, এটাই আমরা দেখাইছি, ঠিক আছে? এই কালিটা বোঝা যাচ্ছে, কলমের কালি অলরেডি শেষের দিকে, বুঝছি তাইলে? হ্যাঁ বুঝছি। রাজশাহী বোর্ড 2023-এর খ নাম্বার প্রবলেমটা বুঝছি তাইলে? আচ্ছা, এটা রাজশাহী বোর্ড 2023-এর খতে আসছে, আবার বরিশাল বোর্ড 2023-এর খতেও কিন্তু আসছে। অভিন্ন মানে হচ্ছে এখানে যেসব প্রশ্নে অভিন্ন লেখা আছে, মানে ওই প্রশ্নগুলো হচ্ছে সেম ডিজাইন অন্য কালার, ঠিক আছে? ফরম্যাট সেম, জাস্ট ভ্যালু ডিফারেন্ট। এটা কোনো ব্যাপার না ভ্যালু ডিফারেন্ট থাকা, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ তো তোমরা করতে পারো, ঠিক না? ওকে, আচ্ছা, এইবার আমাদের আজকের শেষ প্রবলেম, এরপর আমরা 2-একটা এমসিকিউ দেখবো, তারপর এই লেকচারটা আমরা শেষ করে দিব। ওকে ওকে, তাহলে এখানে বলছে z সমান যদি x প্লাস iy হয়, দেখো 16 নম্বরটা দেখি। ওকে, তোমাকে z সমান x প্লাস iy একটা জটিল সংখ্যা দেওয়া আছে, বলতেছে আর্গুমেন্ট অফ z মাইনাস 2 ডিভাইডেড বাই z প্লাস 1 ইকুয়ালস টু 5 ডিভাইড বাই 2, মানে এটা যদি হয় তাহলে এটা কত? তাহলে এই z মাইনাস 2 ডিভাইড বাই z প্লাস 1, এটা আগে আমরা একটু বের করে নিই, ঠিক আছে? z মাইনাস 2 মানে কত ভাই? x প্লাস iy মাইনাস 2, আর z প্লাস 1 মানে হচ্ছে x প্লাস iy প্লাস 1। তাহলে এটা কত লেখা যায় দেখো তো? এটাকে x প্লাস 1 প্লাস iy লেখা যায়, আর উপরেরটাকে x মাইনাস 2 প্লাস iy লেখা যায়, ঠিক আছে? এখন এটাকে প্লাস আইবি ফরম্যাটে নেওয়ার জন্য আমরা নিচের অনুবন্ধী দিয়ে গুণ করি, তাহলে x প্লাস 1, ঠিক আছে? x প্লাস 1 প্লাস iy, এটাকে আমরা এটার অনুবন্ধী দিয়ে গুণ করব, x প্লাস 1 মাইনাস iy, ঠিক আছে? উপরেরটা কি হচ্ছে এই যে এটা দিয়ে গুণ করব, x মাইনাস 2 প্লাস iy, এটা কত? x প্লাস 1 মাইনাস iy, ঠিক আছে? এখন জাস্ট বাংলা ক্যালকুলেশন, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, ফাইনালি এটা a প্লাস আইবি ফরম্যাটে যাবে, ঠিক আছে? তাহলে এটা করলে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস iy হোল স্কোয়ার, আর উপরেরটা করলে এটার সাথে এটা গুণ করলে
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হবে, ঠিক না? আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস আই ওয়াই এক্স মাইনাস টু, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস আই ওয়াই এক্স প্লাস ওয়ান, আবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এরপরে আমরা এই যে নিচেরটা এটাকে যদি স্কোয়ার করি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তারপর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরেরটা হচ্ছে দেখো উপরে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে একটা ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ারের কারণে মাইনাস ওয়ান, আর এই মাইনাসটা মাল্টিপ্লাই করে প্লাস হয়ে যাবে, তখন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স মাইনাস টু, মাইনাস এক্স মাইনাস টু। এবার এই দুটা গুণ করে দেখি একটু, এখানে থেকে মাইনাস আই ওয়াই এক্স, এটার সাথে এটা গুণ করলে প্লাস টু আই ওয়াই, ঠিক আছে? আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস আই ওয়াই এক্স, এরপর এটার সাথে এটা গুণ করলে প্লাস আই ওয়াই, ঠিক আছে? নিচে অলরেডি আমাদের আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? নিচে আমরা মোটামুটি একটা সুন্দর ফরম্যাট পেয়ে গেছি। আর উপরে বাস্তব অবাস্তব একটু কি করি আমরা, বাস্তব অবাস্তব এখানে আরেকটু দেখি যে গুণটা ঠিক হয়েছে কিনা। এটার সাথে এটা গুণ করে মাইনাস আই ওয়াই এক্স, এটার সাথে এটা গুণ করে মাইনাসে প্লাস টু আই ওয়াই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব কিছু এটা আমরা ক্যান্সেল করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল বাস্তব অংশ থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, আর অবাস্তব অংশ থাকে হচ্ছে আই যদি কমন নিই আর টু আই ওয়াই থ্রি আই ওয়াই থাকে, ঠিক আছে? এটাই থাকে আমাদের। ওকে, এখন এটার আর্গুমেন্ট কত হবে? তাহলে এটাকে এভাবে লেখা যায় না ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটা ডিভাইড বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? ইন্টু আই, এভাবে লিখতে পারি না? এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে অবাস্তব, ঠিক আছে? অর্থাৎ এই যে ভ্যালুটা, এই যে জটিল সংখ্যাটা, এটাই হচ্ছে এটা প্লাস আইবিতে নিছি, কারণ যেহেতু আমাদের আর্গুমেন্ট বের করতে হবে, ঠিক আছে? এখন তুমি কি লিখতে পারবা ভাই? এখন তুমি দেখো, এটাই হচ্ছে জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস ওয়ান। এখন তুমি কি লিখতে পারবা প্রশ্ন মতে? এটার আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস ওয়ান, ঠিক আছে, ইকুয়ালস টু ফাইভ ডিভাইড বাই টু না? বুঝছি? তো এই আর্গুমেন্টটা কত ভাই? এখানে আর্গুমেন্ট অফ এটা পুরোটা আমরা লিখে দেবো, ঠিক আছে? ডিভাইড বাই ফাইভ ডিভাইড বাই টু, ঠিক আছে? আমি এখানে লিখি নাই, এই পুরোটা এখানে বসাই দিব। এরপরে যখন আমরা আর্গুমেন্ট বের করবো, দেখো এটাকে যদি বাস্তব অবাস্তব প্লাস প্লাস যদি ধরি, ঠিক আছে, তাইলে ট্যান ইনভার্স উপরে কত হবে? উপরে হবে এই যে পুরো অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর নিচে হবে ওই পুরো অংশটা অবাস্তব অংশ। ভুল লিখছি, উপরে হবে এটা, উপরে হবে অবাস্তব, নিচে হবে বাস্তব, ঠিক না? তাহলে এই যে উপরে হবে থ্রি ওয়াই আর নিচে হবে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো জাস্ট ক্যালকুলেশন, খুব একটা কঠিন ম্যাথ না ভাই, এটা জাস্ট ক্যালকুলেশন। যে তোর ক্যালকুলেশনের স্কেল যদি ভালো থাকে তাহলে খুব ফাস্ট সলভ করতে পারবি, ঠিক আছে? এটা ক্যান্সেল করবি, এর ট্যান ইনভার্সটা ওপাশে নিয়ে গেলে ট্যান হবে, ট্যান ফাইভ ডিভাইড বাই টু, আর এদিকে এটা ডিভাইডেড বাই এটা থাকবে, তাহলে থ্রি ওয়াই থাকে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু থাকে, ঠিক আছে? এটা সমান যদি এটা হয়, এখন দেখ ভাই, থ্রি ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, টেন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, মানে ওয়ান ডিভাইডেড বাই জিরো, ঠিক আছে? তাহলে এবার দেখ, ডান পাশে তুই ওয়ান ডিভাইড বাই জিরো লিখেছিস, ঠিক না? এটা জিরো লিখছিস। এখন এটা ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? থ্রি ওয়াই এর সাথে জিরো গুণ করলে জিরো হবে, আর এটার সাথে এটা গুণ করলে কত থাকে ভাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু,
মাইনাস এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, এটাই হচ্ছে দেখানো হলো। ওকে, বুঝছি। তাইলে প্রথমে তাইলে আমরা জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস টু এটাকে প্রথমে এ প্লাস আই বি ফর্মেটে নিয়ে যাব, তারপর সেটার আর্গুমেন্ট সমান কত দিব, ফাই ডিভাইড বাই টু দিব। ঠিক আছে, সেটার আর্গুমেন্ট সমান কত দিব, ফাই ডিভাইড বাই টু দিব। সেখান থেকে আমরা মোটামুটি যেটা দেখাইতে বলছে আমাদের সেটা আমাদের চলে আসবে। ক্লিয়ার তাইলে একদম? ওকে, এরপর দেখতো এটা আর্গুমেন্ট বের করতে বলছে, বুয়েট প্রিলিতে আসছে 22-23-এ। তো অনেক সময় ওই যে ওখানে আমাদের যখন পোলার আকার বের করতে বলতো, ঠিক আছে, ওই যে কোথায় 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 সরল রেখায়, ঠিক না, যখন আমাদের এই যে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলতো আর কি, ঠিক আছে, তখন আমরা কি করতাম, আর্গুমেন্ট বের করতে বললেই তখন আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করার ট্রাই করতাম। সেটা হচ্ছে, দেখ ভাই এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে, মাইনাস মাইনাস না তার চতুর্ভাগে না, তোর এখানে কোন কোনটা দেখ, থার্ড কোয়াড্রেন্টে, এটা আর এটা, ঠিক না, এটার এটা হবেই না, এরা প্রথমেই বাদ, এটা আর এটা থেকে যে কোনো একটা আনসার হবে। এখন তুই দেখ, এটা হচ্ছে 193.26, আর এটা হচ্ছে মাইনাস 166.73, মানে এটা হচ্ছে 180 ক্রস করে তারপর থার্ড কোয়াড্রেন্টটা আসছে, এটা মাইনাসের দিকে ক্রস করে, মানে এই যে ফোর্থ কোয়াড্রেন্ট ক্রস করে কিন্তু কোথায় গেছে, থার্ড কোয়াড্রেন্টে গেছে। তাহলে আমরা নর্মালি জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্ট হিসেবে ছোট কোনটাই কনসিডার করি, তাহলে এখানে আর্গুমেন্ট কত হবে, মাইনাস 166.73, কলম বসানোর দরকার নেই, এটাই হচ্ছে আনসার। এই একটি জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার এর মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট মানে সবসময় মনে রাখবি, মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট কোণে তুই যে আর্গুমেন্টটা পাবি, ঠিক আছে, সবচেয়ে ছোট কোণ দিয়ে তুই যে আর্গুমেন্টটা পাবি সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, এখন দেখ কোনো একটা জটিল সংখ্যা যদি এখানে থাকে, ঠিক না, তো 30 ডিগ্রি কোণে আছে, তাহলে কেউ একজন বলতে পারে যে সে 30 কোণে আছে, তার মানে আর্গুমেন্ট হচ্ছে 30। আবার কেউ একজন বলতে পারে সে 390 ডিগ্রি কোণে আছে, তাহলে তার আর্গুমেন্ট হচ্ছে 390। এখন দেখ 30 ডিগ্রিও ঠিক আছে, 390ও ঠিক আছে, ঠিক না, আবার কেউ একজন বলতে পারে না, আবার 360 বাড়াই বলতে পারি না, তার কথাও ঠিক আছে, ঠিক না। তো এখানে আর্গুমেন্টে ভালো ভিন্ন ভিন্ন পাচ্ছি, বাট কোনটা মুখ্য, যেটা সবচেয়ে ছোট, তাহলে কোনটা সবচেয়ে ছোট কোন, এখানে 30, এটাই হচ্ছে মুখ্য। আমার কথাই বুঝছিস? হ্যাঁ, তাহলে এখানে বলছে জেড প্লাস 3i, তার মানে আমরা যে আর্গুমেন্টগুলো নর্মালি বের করি সবগুলি কিন্তু মুখ্য আর্গুমেন্ট, সবগুলোই কিন্তু মুখ্য আর্গুমেন্ট আমরা যে আর্গুমেন্টগুলো বের করি, কারণ ওখানে আমরা সবচেয়ে ছোট কোনটাই কনসিডার করে কিন্তু আর্গুমেন্ট বের করি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে জেড মাইনাস জেড বার। এখন জেড হচ্ছে 2 + 3i, জেড বার মানে হচ্ছে জেড এর অনুবন্ধী, তার মানে এই আই এর চিহ্নটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, জেড মানে হচ্ছে এটা, আর জেড মানে হচ্ছে গিয়ে কি, আই এর চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে দেখ 2 + 3i মাইনাস 2 + 3i, এটা ক্যান্সেল কর, 6i হচ্ছে, ঠিক না। এই 6i এর আর্গুমেন্ট কত হয় ভাই, 6i এর আর্গুমেন্ট 6i এখানে না 90 ডিগ্রি হবে আর কি, 5/2 হবে, এটাই আনসার হবে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা তুই সবসময় মনে রাখতে পারিস যে একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা বিয়োগ করলে কিন্তু সবসময় অবাস্তব হবে। ঠিক আছে, আর অবাস্তব হলে আমরা আর্গুমেন্টের ভ্যালু কত জানি হয় 90, তাই -90। ঠিক আছে, এরপর আমরা লেকচার 3তে আমরা টাইপ 3 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, মুখ্য আর্গুমেন্ট কি, সাধারণ আর্গুমেন্ট কি, পোলার আকার। ঠিক আছে, এখান থেকে আমরা লেকচার 3 শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা মডুলাস আর্গুমেন্ট, জটিল সংখ্যা, জ্যামিতিক যে একটা ব্যাপার স্যাপার ছিল, ঠিক না, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং বিভিন্ন ধরনের আমরা ফরম্যাট দেখেছি, অয়েলারের ফরম্যাট দেখেছি, তারপর হচ্ছে পোলার ফরম্যাট দেখেছি। ওকে, তো আশা করি এই প্রবলেমগুলোর বাইরে আসবে না। ঠিক আছে, মডুলাস আর্গুমেন্টের মধ্যে এই প্রবলেমগুলো আশা করি বাইরে আসবে না। ঠিক আছে, এই যে বেশ কয়েকটা প্রবলেম আমরা টাইপ 2তে সলভ করছি। ওকে, তাহলে আজকে লেকচার এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট লেকচার থেকে ইনশাআল্লাহ টাইপ 3 থেকে আমরা শুরু করব। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ।